আপনার মাইক্রোফোনটাতে মনে হচ্ছে কিছুটা সমস্যা থাকতে পারে, মানে ক্লিয়ারলি শোনা যায় না আর কি একদম। আচ্ছা, আমরা তো সবাই কম বেশি জানি যে হচ্ছে গিয়ে যে ইন টার্মস অফ স্ট্রাকচার আপনার সেন্টেন্স গুলোকে তিনটা ভাগে ভাগ করতে। সেটা হচ্ছে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তার আগে একটু বলিনি আসলে সেন্টেন্সটা কি জানার জন্য। ইউ নিড নট টু মেমোরাইজ। সেন্টেন্স হচ্ছে আসলে বাক্য বলতে আমরা আহ, হচ্ছে গিয়ে যে এই গ্রুপ অফ ওয়ার্ডস কে বুঝি, যেটা দিয়ে আপনি আপনার মনের ভাবটা কোন একটা পার্টিকুলার ইস্যুতে কমপ্লিটলি হচ্ছে গিয়ে যে আপনি প্রকাশ করতে পারেন। অর্থাৎ আপনি এমন শব্দ সমূহ উচ্চারণ করছেন যেটা এমন ব্যক্তির কাছে উচ্চারণ করছেন যিনি হচ্ছে গিয়ে যে ওইটা দিয়ে একটা যা বুঝাইতে চাইছেন সেটা পরিপূর্ণভাবে বুঝতে পারছে। তো এটা আর কি এভাবে বলে আর কি যে a group of words which makes a complete sense is called sentence. ওকে, অর্থাৎ অনেকগুলো শব্দ সমষ্টি একসাথে ব্যবহার করে যদি একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় সেটা হচ্ছে সেন্টেন্স। তো আসলে আহ এটা তো আমরা একেবারেই হচ্ছে গিয়ে যে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ আওয়ার লাইফ আমরা এটা হচ্ছে গিয়ে যে শিখে যাচ্ছি। বাট আনফরচুনেটলি হচ্ছে গিয়ে যে যখন আপনার এটার স্ট্রাকচারের প্রেক্ষিতে যখন হচ্ছে টাইপস গুলো নিয়ে আসে তখন আমাদের একটু কমপ্লেক্সিটি অ্যারাইজ করে। তো আজকে চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে যে রিমুভ করার। দেখি যে আমরা কতটুকু কি করতে পারি। এটা দরকার কেন? কারণ হচ্ছে গিয়ে যে আপনি লিখতে গেলেও এবং বিশেষ করে পড়তে গেলে আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্স পাবেন। এবং ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্স মানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ আপনার আইডিয়াস, হ্যাঁ, ইস্যুস গুলো আপনার সামনে নিয়ে আসবে উইথ ডিফারেন্ট ওয়ার্ডস। এইটা হচ্ছে যে আপনার জন্য একটা চ্যালেঞ্জ যে ওই সময় আপনি হচ্ছে ধরতে পারেন কিনা। তো আমাদের সবারই এটা মানে আমি নিজেও হচ্ছে কি অনেক স্ট্রাগল করছি যে আসলে কিভাবে হচ্ছে গিয়ে যে ইজিলি এটা ধরতে পারি। তো এটার মানে রিমিডিটা হচ্ছে কি যে আপনাকে একেবারে বেসিকে চলে যেতে হবে। বেসিকে চলে যেতে হবে, এমন সেন্টেন্স লেভেলে যাইতে হবে যে আপনি হচ্ছে গিয়ে যে ধরেন খুবই ছোট ছোট একটা সেন্টেন্স, হ্যাঁ। যেমন আমি এখানে একটা সেন্টেন্স হচ্ছে গিয়ে যে আপনার মেবি হচ্ছে গিয়ে দিচ্ছি যে দেখেন দ্য আর্থ ইজ রাউন্ড। দ্য আর্থ ইজ রাউন্ড, ভেরি সিম্পল, হ্যাঁ, পৃথিবী গোলাকার। তো একটা ইংরেজি বাক্য এই স্ট্রাকচারটা অলওয়েজ ফলো করে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর কমপ্লিমেন্ট অর অবজেক্ট হোয়াট এভার ইট ইজ। একসময় আমরা আলোচনা করবো অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলোর মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, হ্যাঁ, আর পরে খুব একটা বেশি দরকারও নাই, তারপরেও জানার জন্য আলোচনা করি। তো দেখেন দ্য আর্থ ইজ রাউন্ড, ভেরি সিম্পল, এটা বুঝতে আমাদের কোনো কষ্ট হয় নাই, ঠিক না? কোনো কষ্টই হয়নি। বাট আনফরচুনেটলি আমরা এরকম বাক্য আমরা যখন পড়তে যাই তখন আমরা এরকম বাক্য পাবো না। মানে that means we barely get this kind of sentence while we are going to read some academic books. এটা আমরা পাবো না। যদি আমরা একাডেমিক বই পড়তে চাই তাহলে আমরা এই ধরনের বাক্য পাবো না। আরো অনেক হচ্ছে গিয়ে যে কি পাবো, অনেকে হচ্ছে গিয়ে যে রেটরিক অথবা হচ্ছে গিয়ে যে সমৃদ্ধ আমরা হচ্ছে গিয়ে যে বাক্য পাবো। সো ধরেন এই সেন্টেন্স গুলোকে তিনটা ভাগে ভাগ করছে, এগুলো আমরা জানি: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাংলাতে বলি সরল, জটিল, যৌগিক। তো আমরা হচ্ছে গিয়ে যে এই তিনটা বাক্য ভালো করে বুঝার আগে আমরা একটু হচ্ছে গিয়ে যে ক্লজ নিয়ে আলোচনা করবো, তাহলে বাক্যটা বুঝে আমার ইজিলি হয়ে যাবে, একেবারে ইজি হয়ে যাবে। ওকে, ক্লজ একটা সেন্টেন্স, আবার বলে নিই, ক্লজও হচ্ছে গিয়ে সেন্টেন্স, কিন্তু এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের সাথে ক্লজের একটা আপনার নিবিড় একটা সম্পর্ক আছে। এইটার জন্য হচ্ছে ক্লজটা আগে দেখা। তো ক্লজ এটাকে অনেকে বলা হচ্ছে গিয়ে যে আপনার আহ কি বলবো, এটাকে বলে যে হচ্ছে গিয়ে যে আহ বাক্যাংশ, হ্যাঁ, এটাকে অনেক সময় বাক্যাংশ বলা হয়, হ্যাঁ, বৃহত্তর বাক্যের অংশ আর কি। বলছে যে শব্দ সমষ্টিতে একটি সাবজেক্ট বা কর্তা এবং একটি ফাইনাইট ভার বা সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে এবং যাকে বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহার করা হয় তাকে ক্লজ বলে। দেখেন অনেক কথা বলছে, আমাদের এত কিছু মাথার মধ্যে দরকার নাই, আমরা মাথায় রাখবো যে ক্লজ মানে হচ্ছে গিয়ে যে আপনার একটা বাক্য যেখানে কমপক্ষে হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে।
তো সমাপিকা ক্রিয়া কি, এগুলো দরকার নেই। ধরুন আমরা একটা হচ্ছে যে ফর দ্য টাইম বিং উই আর অ্যাজিউমিং দ্যাট a clause must have a subject and a verb. ওকে, এটা ধরলাম। তো এখন দেখেন যে আপনার স্ট্রাকচার অনুযায়ী, তো আপনার ইংরেজি বাক্যগুলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। তো দেখা যাচ্ছে এইটাই হচ্ছে যে ক্লজ। তার মানে কি, ক্লজ গুলো আসলে এক একটা বাক্য। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটি ক্লজই বিচ্ছিন্নভাবে এক একটি সেন্টেন্স রূপে গণ্য হতে পারে। মূলত হচ্ছে যে ক্লজ হচ্ছে বৃহত্তর সেন্টেন্সের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর সেন্টেন্স। বাংলায় ক্লজকে আমরা খণ্ডবাক্য হিসেবে ধরতে পারি। এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে। হ্যাঁ, বাংলা এটা আমরা ধরতে পারি। আহ, তো ক্লজকে আবার দুই ভাগে ভাগ করছে, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। বাক্য বোঝার জন্য আমাদের এই দুটো জিনিস বা তিনটা আমি বলছিলাম, দুভাগে ভাগ করলে গেলে আরো এক প্রকার আছে, সেটা আলোচনা করব। প্রিন্সিপাল ক্লজকে বলা হয় মূল ক্লজ। আচ্ছা, এটা কিসের প্রেক্ষিতে? যে ক্লজটা নিজে নিজে অর্থ স্বয়ং সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে গিয়ে যে প্রিন্সিপাল ক্লজ। যেমন ধরেন এখানে আমি একটা বলছি, খেয়াল করেন, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ওকে, আমার বাক্যটা এখানে শেষ হইতে পারত, বাট এখানে একটু অংশ আবার অ্যাড করা আছে, হোম এভরিবডি লাভস। ওকে, সো হোম এভরিবডি লাভস হচ্ছে গিয়ে যে, এটাও হচ্ছে গিয়ে যে একটা বাক্য, খেয়াল করেন। কিন্তু হোম এভরিবডি লাভস, যাকে সবাই ভালোবাসে। এখন কাকে সবাই ভালোবাসে আমরা জানি না, তার মানে হোম এভরিবডি লাভস হচ্ছে গিয়ে যে নিজে নিজে অর্থ প্রকাশ করার মতো হচ্ছে গিয়ে যে সামর্থ্য নাই। সো সে কি করে, সে হচ্ছে গিয়ে যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হ্যাঁ, সে হচ্ছে এই ক্লজটার উপরে হচ্ছে গিয়ে যে ডিপেন্ড করে মিনিং এর জন্য। কি, দেখেন, উনি হচ্ছেন একজন সৎ লোক যাকে প্রত্যেকে ভালোবাসে। সো এই যে হচ্ছে গিয়ে যে হোম এভরিবডি লাভস, এই সেন্টেন্সটা ডিপেন্ডস করে হচ্ছে গিয়ে যে আপনার হি ইজ অ্যান অনেস্ট ম্যানের উপরে। সো হি ইজ অ্যান অনেস্ট ম্যান, উনি একজন সৎ লোক, এই বাক্যটা পরিপূর্ণ। কিন্তু পরবর্তী বাক্যটা হচ্ছে গিয়ে যে পরিপূর্ণ না, কিন্তু দুটোই ক্লজ। সো এই হি ইজ অ্যান অনেস্ট ম্যান এটাকে বলছে প্রিন্সিপাল ক্লজ, আর হোম এভরিবডি লাভস এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে যে আপনার ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ ইন দ্য সেন্স দ্যাট এই ক্লজটা নিজে নিজে হচ্ছে গিয়েছে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না। ওকে, এটা হচ্ছে আপনার, আমরা কিভাবে বুঝবো হচ্ছে গিয়ে যে কোন ক্লজটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, সেটা আমরা পরে হচ্ছে গিয়ে যে শব্দগুলো দেখবো, দেখার পরে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ কোনটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। আমি বলবো যে আসলে কেন প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে গিয়ে যে আসলে ইয়ে হয়েছে, ক্রিয়েট হয়েছে কেন। এটা হচ্ছে মূলত হচ্ছে গিয়ে যে আপনার এমফাসিস দেওয়ার জন্য, গুরুত্ব গুরুত্ব বোঝানোর জন্য। প্রিন্সিপাল ক্লজ গুলো যেহেতু নিজে হচ্ছে গিয়ে যে একা এক অর্থ হচ্ছে প্রডিউস করতে পারে, এনাফ হচ্ছে গিয়ে যে অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, ওর যে ইম্পর্টেন্স আর হচ্ছে গিয়ে যে বাক্যে একটা ডিপেন্ডেন্ট ক্লজের ইম্পর্টেন্সটা সেম না, এই জন্য। তো সাবঅর্ডিনেট ক্লজ আমরা বলছি এখানে হোম এভরিবডি লাভস, এটা হচ্ছে গিয়ে যে আমার সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে আরেকটা ক্লজ আছে, সেটাকে আমরা বলতেছি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ গুলো আসলে দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা এর থেকে অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেগুলো হচ্ছে কানেক্টর দ্বারা হচ্ছে গিয়েছে আপনার, বা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা হচ্ছে গিয়ে যে কানেক্টেড, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। যেমন এখানে একটা ছোট একটা বাক্য দিচ্ছি, হ্যাঁ, যে হি ইজ এ গুড স্টুডেন্ট এন্ড গোস টু স্কুল রেগুলারলি। তো এখানে দেখেন এন্ড হচ্ছে গিয়ে দ্য ওয়ার্ড এন্ড হচ্ছে আপনার কানেক্টর। এটা আগের হি ইজ এ গুড স্টুডেন্ট এই যে ক্লজটা আছে, এবং দেখেন বাক্যে হি ব্র্যাকেটে আছে, কেন আছে সেটা বলছি। হি গোস টু স্কুল রেগুলারলি, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে এন্ড দ্বারা যুক্ত করছে। তো এটা হচ্ছে যে ইংরেজি বাক্যের একটা নিয়ম, যদি আপনার দুটো
ইন্ডিপেন্ডেন্ট ক্লজের অথবা দুটো হচ্ছে গিয়েছে আপনার সিম্পল সেন্টেন্সের একই বাক্য মানে সাবজেক্ট যদি একই হয় সেক্ষেত্রে আমরা দ্বিতীয় কানেক্টরের পরে যে বাক্যটা বসাবো সেটা সাবজেক্টকে উজ্জ্ব রাখতে পারি, তাতে কোনো অসুবিধা নাই। সো আপনারা হচ্ছে গিয়ে যে বিশেষ করে আইএলটিএস রিডিং এ আপনারা বা একাডেমিক রিডিং এ আপনারা হচ্ছে গিয়ে যে প্রচুর পরিমাণে এরকম বাক্য পাবেন যেখানে সাবজেক্টটা রিপিট করে না। কেন? কারণ সেম সাবজেক্ট হইলে রিপিট করার প্রয়োজন হয় না। ওকে। আবার অনেক সময় দেখবেন যে আপনার হচ্ছে গিয়ে যে দুই বা ততোধিক সাবজেক্টই একসাথে হচ্ছে গিয়ে যে আপনার যুক্ত হয়ে গেছে কিন্তু ভার্ব একটা আছে। কেন? ওখানে দুইজন সাবজেক্ট মিলে একই কাজ করতেছে, সেই জন্য হচ্ছে গিয়ে যে ওরা ভার্বকে রিপিট করে নেয়। তো এরকম হচ্ছে গিয়েছে আপনার কিছু হচ্ছে নিয়ম কানুন আছে আর কি। সামনে গেলে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা হচ্ছে গিয়ে যে সব শিখে যাবো। তো এখানে আপনার মূলত এই দুইটা ক্লজ হচ্ছে গিয়েছে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে সক্ষম। এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ওকে। এখন আমরা আসি হচ্ছে গিয়ে যে ক্লজ গুলো বোঝা হয়েছে, এখন আমরা হচ্ছে গিয়ে যে আসি হচ্ছে গিয়ে যে আমাদের বাক্যের ধরনের দিকে। আচ্ছা, এখানে আমরা বললাম যে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। মনে রাখতে হবে যেহেতু বাক্যে আপনার সাবজেক্ট থাকতেই হবে, সিম্পল সেন্টেন্স হচ্ছে যে বাক্যে একটা মাত্র সাবজেক্ট এবং হচ্ছে গিয়ে যে একটি মাত্র ভার্ব থাকে বা ফাইনাইট ভার্ব থাকে। এটা হচ্ছে গিয়ে যে আপনার সিম্পল সেন্টেন্স। যেমন আমরা এখানে বলছি আব্দুল করিম ইজ এ রিচ ম্যান। তো আব্দুল করিম পুরোটাই হচ্ছে গিয়ে যে সাবজেক্ট, আপনার একটা মাত্র ভার্ব ইজ এবং এ রিচ ম্যান হচ্ছে গিয়ে যে কমপ্লিমেন্ট অর অবজেক্ট। ওকে। সো এইটা আপনার একটা সরল বাক্য। বাট সরল বাক্য যে শুধু এরকম সেরকম না। সরল বাক্য আপনার আমরা এইভাবে বিবেচনা করলে হবে না। সরল বাক্যতে মাথায় রাখতে হবে যে সাবজেক্ট একটা ভার্ব একটা। সো সাবজেক্ট একটা ভার্ব একটা ছাড়াও সরল বাক্যে আরো অনেক জিনিস থাকতে পারে, অনেক আইডিয়াস থাকতে পারে, অনেক অ্যাডজেক্টিভ থাকতে পারে, আপনার হচ্ছে গিয়ে যে প্রিপজিশনাল ফ্রেজ থাকতে পারে, নাউন ফ্রেজ থাকতে পারে। হ্যাঁ, ইভেন হচ্ছে গিয়ে যে অন্যভাবে কোনো গ্রুপ অফ ওয়ার্ড একসাথে বসে অন্য কোনো ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে। বাট এতগুলো কিছু থাকার পরও সেটা সরল বাক্য হবে। ওকে। তবে এই যে আমরা হচ্ছে গিয়ে যে আমাদের কিছু শব্দ যেগুলো আমরা এভেইলেবল পাই রিডিং করতে গেলে, যেমন এই যে আপনার হচ্ছে গিয়ে যে ডিসপাইট, ইনস্পাইট অফ, থ্রু টু, বিকজ অফ, উইদাউট প্লাস জেরান দিয়ে শুরু হয়েছে, এট দ্য টাইম অফ, রিজন অফ, জাস্ট বিফোর, এটসেট্রা। এরকম শব্দ কিন্তু আমরা হচ্ছে গিয়ে যে আমরা যখন পড়তে যাই আমরা হচ্ছে গিয়ে যে এ লট অফ সেন্টেন্স উই গেট, হ্যাঁ, কন্টেনিং অ্যাট লিস্ট ওয়ান অফ দিস ওয়ার্ডস আপনি পাবেন। এইগুলো কিন্তু সবই হচ্ছে গিয়ে যে আপনার মানে থাকলে বোঝা যাবে, এগুলো থাকলে বোঝা যাবে আসলে বাক্যটা হচ্ছে গিয়ে যে সরল বাক্য, সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। এরপরে হচ্ছে গিয়েছে আমি কমপ্লেক্স আলোচনা না করে কম্পাউন্ডে চলে যাচ্ছি। কেন? কারণ হচ্ছে গিয়ে যে কম্পাউন্ড সেন্টেন্স গুলো আসলে কিছুই না। একটু আগে আপনারা দেখছেন কোঅর্ডিনেটিং হচ্ছে গিয়ে যে ক্লজ। তো কম্পাউন্ড সেন্টেন্স গুলো আসলে ওরকম যে হচ্ছে গিয়ে যে আপনার দুই এর অধিক বা দুই বা ততোধিক হচ্ছে সিম্পল সেন্টেন্স একসাথে কানেক্ট হয়েছে, একসাথে কোঅর্ডিনেটিং কনজাংশন তারা যুক্ত হয়েছে। এইটা হচ্ছে গিয়ে যে কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে বুঝবো? আপনার দুটো কম্পাউন্ডস হচ্ছে গিয়ে যে দুটো সিম্পল সেন্টেন্স যদি এন্ড, বাট, ইয়েট, সো, এন্ড সো, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, আদারওয়াইজ, হোয়ার ইজ, ইদার অর, নিদার নট, বোথ এন্ড, দেয়ারফর, এগুলো দ্বারা যদি কানেক্টেড থাকে তাহলে আমরা বলতেছি যে হচ্ছে গিয়ে যে এই বাক্যগুলো হচ্ছে গিয়েছে আপনার কি কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে আসি হচ্ছে গিয়ে যে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স হচ্ছে কমপ্লেক্সে অ্যাট লিস্ট আপনার হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে। এটা কি বলছে? দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্স একত্রে যুক্ত হবার পর একটি ক্লজের উপর অন্য ক্লজ গুলো নির্ভরশীল হলে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলে। যেমন আই নো হোয়ার হি লিভস। হ্যাঁ, সো হোয়ার হি লিভস, দেখেন যেখানে সে বাস করে, সে যেখানে বাস করে এটা কিন্তু হচ্ছে গিয়ে যে পরিপূর্ণভাবে হচ্ছে গিয়ে যে মতামত প্রকাশ করতে পারতেছে যেখানে বাস করে মানে কোথায় বাস করে। সো আই নো, হ্যাঁ আমি জানি সে কোথায় বাস করে বা সে যেখানে বাস করে সেটা আমি জানি। এখন যে পরিপূর্ণ হয়েছে, তো এটা হচ্ছে গিয়ে যে আসলে মূলত আপনার একটা কমপ্লেক্স সেন্টেন্স। সো দেখেন মানে জাস্ট আমি দিছি ভেরি মানে হচ্ছে গিয়ে যে ইজি, বাট ইউ আর আনলাইকলি টু এনকাউন্টার
any sentence that I gave here. Okay, আপনি এরকম পাবেন না, বাট আমি হচ্ছে গিয়ে যে বেসিকটা হচ্ছে গিয়ে যে আপনার দেখাই দিচ্ছি। এরপর আমরা অনেকগুলো আইএলটিএস এর বই থেকে হচ্ছে গিয়ে যে একটু প্র্যাকটিস করব সেন্টেন্স গুলো টাইপ নির্ধারণে, এন্ড দেন তখন আমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। কেন করব? কারণ হচ্ছে গিয়েছে ডিফারেন্ট আইডিয়াস, আপনার বড় বড় সেন্টেন্স গুলোতে অনেকগুলো আইডিয়া একসাথে দেওয়া হয়, এবং ওই আইডিয়া ধরাটাই হচ্ছে গিয়ে যে আমাদের মূল উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। সো আমরা প্রধান প্রধান যে সাবঅর্ডিনেটিং ক্লজ আর কমপ্লেক্স সেন্টেন্সে আপনার যেগুলো থাকে, এই যে হোয়ার হি লিভস, এখানে হোয়ার হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। তো কি ধরনের সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে এগুলো আপনারা সবাই জানেন, এগুলো আপনারা দেখে গেছেন, পড়ে গেছেন সারা জীবন, বাট হয়তো বা হচ্ছে গিয়ে ওইভাবে মানে কনসেন্ট্রেট করা হয় নাই। দ্যাট মেবি হচ্ছে গিয়ে যে আপনার রিজন কি আছে, হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হোম, হোয়াইল, whether, how, though, although, even though, since, if, before, after, because, so that, as soon as long as, unless, till, until, lest, in order that, etc. So a lot of words, a lot of words. তো এইগুলো আসলে এতগুলো তো মুখস্থ রাখা সম্ভব না, আর মুখস্থ রাখার তেমন একটা দরকার নাই। আপনি যদি কানেক্টর গুলো ধরে রাখতে পারেন, অথবা হচ্ছে গিয়ে যে বাক্য দেখে বুঝতে পারেন যে whether that particular sentence contains more than one verb or not. যদি more than one verb থাকে, then there is the possibility that the sentence is either a complex sentence or a compound sentence. If the sentence contains verb and subject, without any relative pronoun, then মানে হাইলি লাইকলি যে সেন্টেন্সটা হবে হচ্ছে গিয়ে যে কম্পাউন্ড, আদারওয়াইজ কমপ্লেক্স হওয়ার সম্ভাবনা বেশি। সো এতক্ষণ আমি একটা ভার্বের কথা বারবার বলছি, ফাইনাইট ভার্ব বাই ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। ওকে, এটা হলো সমাপিকা ক্রিয়া। কি ধরনের ক্রিয়া? যে ভার্ব বা ক্রিয়া দ্বারা সেন্টেন্স বা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় এবং সাবজেক্টের পার্সন, নাম্বার এবং ভার্বের টেন্স অনুযায়ী যাদের উপরে পরিবর্তন। আমরা জানি যে পার্সন, আমরা অলরেডি জানি পার্সন হচ্ছে গিয়ে তিন প্রকার, হচ্ছে গিয়ে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আই, উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, পৃথিবীর বাকি যত যা কিছু আছে সব থার্ড পার্সন। নাম্বারের ক্ষেত্রে আমরা জানি বচন, নাম্বার হচ্ছে দুই ভাগে ভাগ করছে, আপনার হচ্ছে গিয়ে যে সিঙ্গুলার এন্ড প্লুরাল। আর ভার্ব তো আমরা হচ্ছে গিয়ে যে ভার্ব তো বুঝি আমরা অলরেডি ডিসকাস করে গেছি, কিন্তু ভার্বের টেন্স অনুযায়ী ভার্বের আবার হচ্ছে গিয়ে যে আপনার কি আছে, রূপের পরিবর্তন আছে। আমরা জানি প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তিন ধরনের ফরমেশন আছে। যেমন গো, ওয়েন্ট, গন। সো এই টেন্স অনুযায়ী কিন্তু হচ্ছে গিয়ে যে গো প্রেজেন্ট টেন্সে বসবে, ওয়েন্ট পাস্ট টেন্সে বসবে, গন হচ্ছে গিয়ে যে পাস্ট পার্টিসিপলে বসবে। সো এই ধরনের ভার্ব গুলোকে আমরা বলতেছি ফাইনাইট ভার্ব। Needed to okay, you needed to memorize the definition of the finite verb. Even হচ্ছে গিয়ে যে আপনার ওটা না জানলে হবে, আমি জাস্ট দিয়ে রাখছি যদি আপনার মনে কোনো কোশ্চেন অ্যারাইজ হয়, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ফাইনাইট ভার্ব ইজ। এই জন্য এতটুকুতে কোনো হচ্ছে গিয়ে যে আজকে কোনো প্রবলেম আছে? না স্যার। তালবির, তালবির কি না, আমার শুনতে পাচ্ছেন? আমার একটু বুঝতে হ্যাঁ sure. জি জি স্যার, হ্যাঁ বলেন। বুঝতে সমস্যা হচ্ছে ওই ভার্ব, ফাইনাইট ভার্ব কোনটা স্যার? আচ্ছা ওকে, আমি একটু আগে বলছি যে হচ্ছে গিয়ে যে ধরেন আমার এখানে হচ্ছে একটা ভার্ব ছিল, আমার এখানে একটা ভার্ব ছিল হচ্ছে যে আপনার, স্যার আমি হ্যাঁ বলেন। একটু বলি, হ্যাঁ হ্যাঁ একটু বলি। sure. আচ্ছা, আমরা যে ভার্ব গুলো পড়ি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, হুম, তাই তো? এরকম ভার্বের তিনটা রূপ তো আমরা পাই, তাই না? হ্যাঁ আর হচ্ছে আমরা আরো দুইটা রূপ দেখতে পাই, একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর একটা হচ্ছে টু প্লাস ভার্ব, আচ্ছা, তাই তো? এই এগুলো পাঁচটা রূপ আমরা এগুলো দেখতে একটা পাই। এগুলো এগুলো একটাও হচ্ছে গিয়ে যে আপনার না স্যার, এই যে ভার্ব প্লাস এখানে আইএনজি পাঁচ, একটাও ভার্ব না। এই যে আপনার হ্যাঁ স্যার, আজকের স্যার স্যার না জি স্যার, আমি ক্লিয়ার করি, ওকে। শিওর আমরা শিওর। ভার্বের পাঁচটা রূপ দেখতে পাই, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এবং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর হচ্ছে টু প্লাস ভার্ব। তো এই পাঁচটা রূপের মধ্যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই তিনটে হচ্ছে ফাইনিট ভার্ব। আর যে ভার্ব প্লাস আইএনজি প্লাস টু প্লাস ভার্ব দেখি, সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আবার হ্যাঁ এগুলোকে ভার্বালও বলা হয়। তো ও ইজিলি হচ্ছে যেটা ফাইনিট ভার্ব বুঝতে পারবে হচ্ছে যেগুলো যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই তিনটা রূপকে আমরা ফাইনিট ভার্ব বলতে পারি, এবং এগুলো হচ্ছে
সাবজেক্টের হিসেবে টেন্স এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করে এগুলো চেঞ্জ হয়। হ্যাঁ, এই সেটা আমি বলছি যে তালবিব এখন ধরতে পারছো যে হচ্ছে গিয়ে যে আহ, তুমি নিশ্চয়ই ইন্টারমিডিয়েটে যখন পড়ছিলা তখন হচ্ছে গিয়ে যে মানে অনেকগুলো ভার্বের হচ্ছে গিয়ে যে এই ইয়ে ছিল, তোমার হচ্ছে গিয়ে যে বিভিন্ন ফরমেশন ছিল আর কি। হ্যাঁ, সো জি স্যার। হচ্ছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, যেগুলো হচ্ছে গিয়ে যে অন্তত তিনটা ক্যাটাগরি নির্ভর করে হচ্ছে গিয়ে যে পরিবর্তন হয়। না, প্রথম হচ্ছে গিয়ে যে পার্সন, যেমন ধরো আমরা মানে ইয়ের ক্ষেত্রে এম ইজ আর, এর সবগুলোর অর্থ কি হয়, ঠিক না? আই এম এ জি স্টুডেন্ট, স্যার। হি ইজ এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। সো এম ইজ আর তিনোটা কিন্তু হচ্ছে জি গিয়েছে স্যার। কি হিসেবে পরিবর্তন হয়েছে, হচ্ছে, হ্যাঁ, তিনোটা কিসের মাধ্যমে পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে আপনার সাবজেক্ট। দেখেন, হ্যাঁ, পার্সন অনুযায়ী, আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, হ্যাঁ, হি হচ্ছে জি, গিয়ে যে বাকি থার্ড সব পার্সন। থার্ড হ্যাঁ, পার্সন। থার্ড পার্সন। জি সো সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। এরপরে হচ্ছে গিয়ে যে পার্সন আর হচ্ছে নাম্বার। দেখা হচ্ছে গিয়ে যে আমি বলি যে তালবিব গোজ টু স্কুল এভরি ডে, তালবিব সিঙ্গুলার, তাই হচ্ছে গিয়ে যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। সো আবার যদি বলি হচ্ছে গিয়ে যে তালবিব এন্ড আই গো টু স্কুল, তাহলে দেখেন তারপরও ভার্বের রূপের পরিবর্তন হয়েছে, এখন আর গোজ হয় নাই, নাম্বার প্লুরাল হয়ে গেছে, তাই হচ্ছে কি যে আপনার একরকম হয়েছে। আবার হচ্ছে টেন্স অনুযায়ী, ঠিক আছে? সো মেইনলি হচ্ছে গিয়েছে আপনার টেন্স অনুযায়ী, যদি হচ্ছে গিয়েছে হ্যাঁ, হচ্ছে গিয়ে যে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল যদি ভার্বের এই রূপগুলো থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে যে ফাইনাইট ভার্ব। ওকে, সো আস্তে আস্তে জি আশা করি স্যার। হচ্ছে গিয়ে যে হ্যাঁ, আর আজকে স্যার, ক্লাসের পরে ইনশাল্লাহ হ্যাঁ শেষ হয়ে যাবে। জি বলেন। স্যার ওর সুবিধার জন্য কি আমি একটা ছবি ওকে শেয়ার করতে পারি চ্যাটে? মানে ও তো বুঝতে একটু অবশ্যই প্রবলেম অবশ্যই হচ্ছে। অবশ্যই অবশ্যই। ওকে স্যার। এখানে হচ্ছে ফাইনাইট ভার্ব আর হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব গুলো আলাদা করা আছে, চ্যাটে ছবিটা দেওয়া আছে। হ্যাঁ, আমি দিব হচ্ছে গিয়ে যে সবগুলো হচ্ছে গিয়ে যে মানে লিস্ট হচ্ছে গিয়ে যে একটা মিনিমাম নাম্বার অফ ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্বের হচ্ছে গিয়ে যে আমি একটা লিস্ট আপনাদেরকে দিব, জাস্ট আপনি হচ্ছে গিয়ে যে যাতে ওগুলো দেখে বুঝতে পারেন। তো আশা করি আপনার এইখান পর্যন্ত যে ইয়েগুলো ছিল সেগুলো সমাধান হয়েছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং হচ্ছে গিয়ে যে আপনার ক্লজ, ঠিক আছে? এতটুকু বুঝে গেছে তালবি? জি স্যার, বুঝতে পারছি এতটুকু। ওকে, সো তা আপনি যে এখন, ইয়া জি, ক্লাসগুলো করান না, হ্যাঁ, শীট শীট আকারে যে পরে ইয়ে দিছেন পিডিএফ, জি, হ্যাঁ, ওইটা আমি কপি করে আপনার আমার প্রিন্টার দিয়ে পুরো একটা শীট বানিয়ে ফেলছি। হ্যাঁ, খুব ভালো করছেন। তো তাহলে একটু হচ্ছে গিয়ে যে রিভাইজ দিয়ে যাবেন, ইনশাল্লাহ হচ্ছে গিয়ে যে আশা করি প্রবলেম হবে না। হুম। তো আমরা একটু হচ্ছে গিয়ে যে আজকের লেকচারটা একটু লেন্দি হওয়ার সম্ভাবনা আছে, জি আমরা স্যার। একটু হচ্ছে গিয়ে যে একটু প্র্যাকটিসের দিকে যাব। এইখানে দেখেন যে আমি হচ্ছে গিয়ে যে আইএলটিএস এর একটা বই, যেটা হচ্ছে বুক 9 টেস্ট 1 প্যাসেজ 1, হচ্ছে আপনার জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে হচ্ছে গিয়ে যে আমরা কি রকমের হচ্ছে স্যার গিয়ে যে, 10 থেকে করালে বোধহয় একটু সুবিধা হয়, কারণ আমার তো 9 নাই, আমি পরবর্তীতে ওকে দেখতে গেলে ওকে ধরেন ওকে আপনি এখন যা ওকে, পড়াবেন আমি 10 থেকে আপনাকে দেখতে সুবিধা আজকের, হবে। হ্যাঁ, আজকের ইয়েটা হচ্ছে গিয়ে যে লেকচারটা তো আপনাকে পিডিএফ করে দিয়ে দিব। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে যে এই পিডিএফটা থেকে দেখে নিন আর কি। এটা আমি 9 থেকে নিছি আচ্ছা। আমি। হ্যাঁ, পরবর্তীতে কোনোটা আপনার ওই যে 15 থেকে 20 ভিতরে দিব আর কি, 15 থেকে 20, আর গুলা প্রয়োজন আপাতত নাই, কারণ আপনার ইয়েটা স্ট্যান্ডার্ডটা হচ্ছে গিয়ে যে ওয়ান মানে 2 স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে যে আগের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্রস করে গেছে, এখন স্ট্যান্ডার্ড ইজ সো হাই। হ্যাঁ, সো আপনার হচ্ছে গিয়ে যে দেখেন এইখানে আহ, বলছে যে উইলিয়াম হেনরি পার্কিন ওয়াজ বর্ন অন মার্চ 12, 1838 ইন লন্ডন, ইংল্যান্ড। এখন দেখেন যদি আমি এতটুকু ধরি, এই এতটুকু হচ্ছে গিয়ে যে একটা আসলে সিম্পল সেন্টেন্স। কেন সিম্পল সেন্টেন্স? কারণ এখানে অনলি এ সিঙ্গেল ভার্ব ওয়াজ বর্ন।
ওকে, হ্যাঁ, হেনরি পার্কিন, সাবজেক্ট একটা কে, হেনরি পার্কিন। সো একটা সাবজেক্ট, একটা ভার্ব, সিম্পল সেন্টেন্স। ওকে, আর এইগুলো হচ্ছে গিয়ে যে আপনার আদার ইনফরমেশন, যেটাকে আমরা অবজেক্ট বলতে পারি। আচ্ছা, এরপরে কি বলছে? অ্যাজ এ বয়, Perkins' curiosity prompted early interest in arts, sciences, photography, and engineering. স্টিল দেখেন হচ্ছে গিয়ে যে আপনার এই বাক্যে হচ্ছে অ্যাজ এ বয়, এটা হচ্ছে গিয়ে যে ফ্রেজ, এটাতে কোনো সাবজেক্ট নেই, ভার্ব নাই, একটু পরে আলোচনা করবো ফ্রেজ নিয়ে। পার্কিন্স কিউরিসিটি প্রম্পটেড হচ্ছে গিয়ে যে, প্রম্পটেড হচ্ছে গিয়ে যে ভার্ব, এই এই যে প্রম্পটেড আছে এটা হচ্ছে যে ভার্ব, আর সাবজেক্ট হচ্ছে গিয়ে যে পার্কিন্স কিউরিসিটি। মূলত কিউরিসিটিটা হচ্ছে গিয়ে মূল নাউন, আর এইটা হচ্ছে পজিটিভ। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে যে আপনার পার্কিন্স কিউরিসিটি প্রম্পটেড আর্লি ইন্টারেস্ট। এটা তো অ্যাডভার্ব, আপনারা অলরেডি জানেন আমাদের লাস্ট ক্লাস অনুযায়ী। সো এইখানেও হচ্ছে গিয়ে যে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, এবং দেখেন যখন একটা সাবজেক্ট একটা ভার্ব হয়, দ্য সেন্টেন্স ইজ টু সাম এক্সটেন্ট ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, সো বোঝা যাচ্ছে যে আপনার মানে একজন শিশু হিসেবে বা বালক হিসেবে হচ্ছে পার্কিন্সের, হ্যাঁ, আর্লি ইন্টারেস্ট, হ্যাঁ, হচ্ছে গিয়েছে কিউরিসিটি প্রম্পটেড, ইয়ে হয়েছে আর কি, প্রম্পট হয়েছে, দ্রুত হয়েছে তার কিউরিসিটিটা একজন বালক হিসেবে কয়টার প্রতি? আর্ট, সায়েন্স অ্যান্ড ফটোগ্রাফি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এগুলো। এখন দেখেন এই পরে হচ্ছে গিয়ে যে আপনার বার্ড দিয়ে শুরু করছে। ওকে, সো বাট দিয়ে আপনার প্রথমত হচ্ছে কি যে দুটো সেন্টেন্সের মধ্যখানে বাট, আরটা হচ্ছে যে সেন্টেন্সের শুরু থেকে বাট, এগুলোর দিকে একটু আমাদের খেয়াল করতে হবে। বাট ইট ওয়াজ এ, হ্যাঁ, চান্স স্টাম্বলিং আপন এ রান ডাউন yet functional laboratory in his late grandfather's home that solidified the young man's enthusiasm for the chemistry. এখন দেখেন সেন্টেন্সটা একটু কঠিন হয়ে গেছে আপনার জন্য বোঝাটা। আমি বলবো একটু না, মোটামুটি আপনাদের জন্য একটু বেশি কঠিন হয়ে গেছে। কেন? কারণ এই সেন্টেন্সটাতে আপনার বিভিন্ন আইডিয়া আছে, এবং হচ্ছে গিয়ে যে অ্যাটলিস্ট দুটো ভার্ব আমি দেখতে পাচ্ছি। হুম, সেটা হচ্ছে এই বার্ড দিয়ে শুরু হয়েছে, কিন্তু এই বার্ড দিয়ে আগের গুলোর সাথে কন্ট্রাস্ট বুঝেছে। কি বলছে? দেখেন, ইট, এইটা হচ্ছে মূল ভার্ব, সাবজেক্ট, ওয়াজ, এইটা হচ্ছে গিয়ে যে ভার্ব, বাট ইট ওয়াজ এ চান্স স্টাম্বলিং আপন এ রানডাউন ইয়েট ফাংশনাল ল্যাবরেটরি ইন হিজ লেট গ্র্যান্ডফাদার্স হোম। এইখান পর্যন্ত হচ্ছে গিয়ে যে আপনার ধরেন হচ্ছে গিয়ে যে একটু অংশ, হ্যাঁ, এইখান পর্যন্ত হচ্ছে গিয়েছে একটা সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য। যদিও ইয়েট ফাংশনাল ল্যাবরেটরি কমার মধ্যে আছে, হ্যাঁ, ওইদিকে আপনার ইট ওয়াজ এ চান্স স্টাম্বলিং আপন এ রান ডাউন, হুম, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ আছে। কিন্তু এই পরে দেখেন এই যে দ্যাট বসছে, তো দ্যাট আমরা কোথায় পাইছিলাম? মনে আছে? ওই যে আমরা পাইছিলাম হচ্ছে কি যে কমপ্লেক্স সেন্টেন্সে, যে আপনার এরকম দ্যাট বসে, দ্যাট বসে হচ্ছে গিয়েছে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ কে একসাথে করে। তো কি বলছে? দ্যাট সলিডিফাইড দ্য ইয়ং ম্যানস এনথুসিয়াজম ফর কেমিস্ট্রি। এই যে সলিডিফাইড হচ্ছে একটা ভার্ব, হ্যাঁ, সলিডিফাইড, এটা একটা ভার্ব। সো দেখেন, বাক্যে যদি দুটো ভার্ব থাকে হচ্ছে, এবং হচ্ছে কি যে দুটো ভার্ব থাকা, এবং সেটা যদি একটা সাবজেক্ট দিয়ে যুক্ত হয়, তাহলে তো আপনি বুঝতে পারতেছেন হচ্ছে গিয়ে যে ওই সাবজেক্টটা রিপিট করবে না। কমপ্লেক্স হ্যাঁ, সেন্টেন্স। কিন্তু যখন দ্যাট থাকবে তখন বুঝতে হবে যে ডেফিনেটলি এই দ্যাটের একটা কি আছে, অ্যান্টিসিডেন্ট আছে, এর একটা অ্যান্টিসিডেন্ট আছে। ওকে, আমরা প্রনাউন রুলস পড়াবো, কোনো চিন্তা নাই। আমি বলতে চাচ্ছি যে এইটা হচ্ছে গিয়ে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স। সো আপনার কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স পাইছি, আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স পাইলে হচ্ছে গিয়ে যে আমাদের ইয়েটা হবে যে যে তিনটা পড়াইছি সে তিনটা হচ্ছে গিয়েছে আপনার মানে একটা এক্সাম্পল হবে। এইটা হচ্ছে গিয়ে যে আপনার একটা বড় কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এটা, হ্যাঁ, এরপর একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে,
আমি এখনো এদিকে একসাথে কম্পাউন্ড পাচ্ছি না, আপনি মানে অনেক বেশি কমপ্লেক্স সেন্টেন্স পাবেন। ওকে, দাস হপম্যান। ওকে, এটাতে আমি দেখতে পাচ্ছি মেড সাম পাসিং কমেন্টস অ্যাবাউট দ্য জেনারেল সেন্টেন্স অফ কুইন, ইট ওয়াজ, হ্যাঁ, it was unsurprising that his star pupil was mobbed. আচ্ছা, সো এটা হচ্ছে, তাও হচ্ছে আপনার বলা যাবে না কম্পাউন্ড। আচ্ছা, দেখেন অনেক পরিমাণ হচ্ছে গিয়ে যে এই যে এখন দেখেন এই যে এখানে একটা যেটা সিম্পল, কিন্তু আমরা যে শব্দগুলো পাইছি সেগুলো এখানে আছে। দেখেন ডেসপাইট হিজ বেস্ট ইফোর্টস, হ্যাঁ, দেখেন ডেসপাইট শব্দটা আমরা পাইছি যে হচ্ছে গিয়ে যে সিম্পল সেন্টেন্সে থাকে। যখন ডেসপাইট দিয়ে কোনো হচ্ছে গিয়ে যে ওয়ার্ড থাকবে, ডেফিনেটলি ওখানে কোনো ভার্ব নাই, কোনো হচ্ছে গিয়ে যে সাবজেক্ট নাই। হ্যাঁ, হাউএভার হি ডিড নট, দেখেন হি সাবজেক্ট ডিড নট এন্ড আপ, মূলত এই পুরোটা হচ্ছে গিয়ে যে আপনার ভার্ব উইথ কুইনাইন, এটা এইখানে শেষ হয়েছে। হ্যাঁ, সো জাস্ট আমি হচ্ছে গিয়েছে আপনার একটা কম্পাউন্ড ইয়ে খুঁজতেছি যে আপনাদেরকে দেখানোর জন্য। সাধারণত কম্পাউন্ড গুলো থাকলে অনেক বেশি বড় হয়। ওকে, এটা হচ্ছে গিয়ে যে আপনার একটা কমপ্লেক্স সেন্টেন্স, তো বুঝতে পারতেছেন হচ্ছে গিয়ে যে আপনার, ওকে, সো এইখানে মেবি হচ্ছে গিয়ে যে আমরা একটা পাইছি, দো নট দ্যাট বিগ। ওকে, পার্কিন অরিজিনালি নেমড হিজ ডাই টাইরিয়ান পার্পল, but it later became commonly known as mauve, from the French, but the plant used to make the color violet. So এইখানে দেখেন হচ্ছে গিয়ে যে সেন্টেন্সটা খুব বেশি বড় না, বাট এটা একটা কমপ্লেক্স। আবার অনেক সিম্পল সেন্টেন্সও দেখছেন বড়, কমপ্লেক্সও দেখছেন বড়, এটা কম্পাউন্ড, বাট দ্যাট না, নট দ্যাট মাচ বিগ। হ্যাঁ, কারণ কানেক্টর বার দ্বারা যুক্ত আছে। ইট সাবজেক্ট বিকেইম হচ্ছে গিয়ে যে ভার্ব এখানে, হ্যাঁ, বিকেইম কমনলি নোন, and হচ্ছে গিয়ে যে অরিজিনাল নেমড, নেমড ইজ ডাই, সো টু ভার্ব টু সাবজেক্ট and হচ্ছে গিয়ে যে আপনার কানেক্টেড বাই দ্য ওয়ার্ড বাট, এটা হচ্ছে গিয়ে যে আপনার কম্পাউন্ড। তো আমরা যখন পড়তে যাব, এগুলো আসলে হচ্ছে গিয়ে যে কি, এগুলো আসলে সিগন্যাল দেয় যে হচ্ছে গিয়ে যে আপনি পুরোটা যেভাবে বুঝতে যাবেন, বুঝতে গেলে আপনাকে হচ্ছে গিয়ে যে ডেফিনেটলি বুঝতে হবে কার সম্পর্কে বলতেছে কেন। কারণ লেটার অন যখন হচ্ছে গিয়ে আপনি কোশ্চেন দেখবেন সলভ করার জন্য বা বলবেন, তখন আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রশ্ন সলভ করার ক্ষেত্রে। সো লেট আস গো ব্যাক টু আওয়ার ডিসকাশন। এইখানে যেটা আমরা হচ্ছে গিয়ে যে আহ, আলোচনা করছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে যে ফ্রেজ। এখন দেখছেন যে হচ্ছে আপনার ক্লজ, তারপরে সেন্টেন্স এবং ফ্রেজ। আপনার প্রত্যেকটা ক্লজের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে আপনার ফ্রেজ আছে, প্রায় প্রায় বলবো সবগুলোতে যে আছে সেরকম না। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে গিয়েছে এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইনস নিদার এ সাবজেক্ট নর এ ভার্ব, এমন শব্দ যেখানে কোনো সাবজেক্টও নাই, ভার্বও নাই, বাট দে কনভে ভেরি স্পেশাল অর ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন ইন দ্য সেন্টেন্স। এইটা হচ্ছে গিয়ে যে খুবই গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে, কিন্তু সেখানে হচ্ছে গিয়ে যে কোনো সাবজেক্টও নাই এবং কোনো হচ্ছে গিয়ে যে ভার্বও নাই। এই ধরনের অনেক অনেক ভাবে আপনি ফ্রেজ গুলোকে ভাগ করতে পারেন, বাট আমাদের জানার জন্য আমি তিনটা হচ্ছে গিয়ে যে আলোচনা করব, হয়তো নাউন ফ্রেজ, জেরান ফ্রেজ, আর হচ্ছে গিয়ে যে আপনার প্রিপোজিশনাল ফ্রেজ। আর বাকিগুলো দরকার নাই, আহ, ওগুলো হচ্ছে গিয়ে যে এটার ভিতরে চলে আসে। ওকে, নাউন ফ্রেজ তো বুঝতে পারতেছেন আপনার, যেহেতু ফ্রেজ মানে শব্দ, হ্যাঁ, সমষ্টি। সো নাউন ফ্রেজ হচ্ছে গিয়ে যে ওই সকল সমুদ্র সমষ্টি যেখানে হচ্ছে গিয়ে যে নাউন আছে, নাউন আছে। হ্যাঁ, ইংরেজি বাক্যে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি ফ্রেজ হচ্ছে নাউন ফ্রেজ। হ্যাঁ,
নাউন ফ্রেজ। নাউন ফ্রেজকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, যেমন সিম্পল নাউন ফ্রেজ এন্ড কমপ্লেক্স নাউন ফ্রেজ। এটা একটু বুঝার একটু মানে মানে ভাগ করার এবার একটু আমার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। কেন? কারণ আপনি যখন আইএলটিএস এর রিডিং গুলো পাবেন, আপনি মোস্ট অফ দা কেস আপনি হচ্ছে গিয়েছে কমপ্লেক্স নাউন ফ্রেজ পাবেন। আবারও বলতেছি, মেমোরাইজ করার প্রয়োজন নাই, জাস্ট আপনি বুঝার চেষ্টা করেন, হ্যাঁ, তাহলে হয়ে যাবে। তো সিম্পল নাউন ফ্রেজটা কি? সিম্পল নাউন ফ্রেজটা হচ্ছে গিয়ে যে, যে নাউন ফ্রেজে শুধুমাত্র একটি মেইন নাউন, কি আছে? একটি মেইন নাউন উইথ অ্যান আর্টিকেল অর এ নাউন উইথ অ্যান আর্টিকেল অ্যান্ড অ্যান অ্যাডজেক্টিভ। একটা মেইন নাউন আছে, ওর সাথে হয়তো আগে একটা আর্টিকেল আছে, এবং হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে গিয়ে যে একটা অ্যাডজেক্টিভ আছে। হ্যাঁ, সো অ্যাডজেক্টিভ হইলে সে ডেফিনেটলি নাউনটার আগে বসবে, তারপরে বসতে পারবে না। সো মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়েছে আপনার একটা সিম্পল নাউন ফ্রেজের আপনার হচ্ছে গিয়েছে কনস্ট্রাকশনটা এরকম হবে, এই স্মল টাউন। ওকে, এই স্মল টাউন। সো টাউন হচ্ছে নাউন, স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এ হচ্ছে ডিটারমিনার। হ্যাঁ, ডিটারমিনার। ডিটারমিনারের মধ্যে আমরা শুধু এখন পাচ্ছি আর্টিকেলটা। আমরা ডিটারমিনারের অন্যান্য যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো নিয়ে একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। সো এই স্মল টাউন, তারপর দেখেন দ্য পারফেক্ট ম্যাচ। সো দ্য পারফেক্ট ম্যাচে আপনার দেখেন ম্যাচটা নাউন, পারফেক্ট হচ্ছে গিয়েছে আপনার অ্যাডজেক্টিভ, এন্ড ডিটারমিনার হচ্ছে দি। এটা হচ্ছে গিয়েছে সিম্পল নাউন নাউন ফ্রেজ। কমপ্লেক্স নাউন ফ্রেজ একটু জটিল। হ্যাঁ, সাধারণত একটি মূল নাউনকে কেন্দ্র করে অনেকগুলো শব্দ যুক্ত হয়ে একটি কমপ্লেক্স নাউন ফ্রেজ গঠিত হয়। অনেকগুলো হচ্ছে গিয়েছে কি আপনার শব্দ যুক্ত হয়ে একটি কমপ্লেক্স নাউন ফ্রেজ গঠিত হয়। যেমন ধরেন হচ্ছে কি যে আমরা একটু আগে যেটা বলছি সেটা হচ্ছে কি এই স্মল টাউন, আমরা অলরেডি এটা কমপ্লেক্স পাইছি। এখন আমি বললাম যে না, একটা ছোট শহর যেখানে হচ্ছে গিয়ে যে অনেক বেশি টুরিস্ট হয়। সো আমি বললাম যে এই স্মল টাউন উইথ এ হেলদি টুরিস্ট ট্রেড, উইথ এ হেলদি টুরিস্ট ট্রেড। তাহলে দেখেন যে মূলত এই টাউনটাকে কেন্দ্র করে বাকি শব্দগুলো বসছে, সামনে পিছনে হচ্ছে যে শব্দগুলো বসছে আপনার নাউনটাকে কেন্দ্র করে, মূল নাউনটাকে কেন্দ্র করে। এটাকে আমরা বলতেছি কমপ্লেক্স নাউন ফ্রেজ। তো এটা বুঝার কেন দরকার? এটা বুঝে দরকার হচ্ছে কি যে আমরা অনেক সময় যে ওই যে রোমানা বলছিলেন যে স্যার অনেক সময় হচ্ছে গেছে অর্থ করতে পারতেছে না, ভোকাবুলারি কিছু প্রবলেম আছে, সেন্টেন্স লং হয়ে যাচ্ছে। তো অনেক সময় হয় কি যে আমরা কুইক রিডিং এর জন্য আমরা অ্যাজ এ ফ্রেজ, নাউন ফ্রেজের একসাথে মিনিং করার দরকার হয়, অথবা আমরা লিখতে গেলে হচ্ছে গিয়েছে সাজাইতে হয়। সো এই দুটো কারণে হচ্ছে যে যত কমপ্লেক্স নাউন ফ্রেজ আমাদের দরকার হয়। আরো কিছু ব্যাপার স্যাপার আছে সেজন্য আমরা দেখবো, কিন্তু কিভাবে আমরা কমপ্লেক্স নাউন ফ্রেজ তৈরি করতে পারি সেটা দেখেন। প্রথম হচ্ছে কি প্রি মডিফিকেশন। দেখেন, প্রি মডিফিকেশন, মডিফিকেশন তো বুঝি আমরা অলরেডি, নাউনটার আগে যদি আমরা হচ্ছে গিয়েছে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো যদি যোগ করি তাহলে হচ্ছে গিয়েছে আপনার কি হয়, আপনার এই প্রি মডিফিকেশন। প্রি মডিফিকেশনটা হয়, এই সাকসেসফুল ওয়ার্কিং মাদার। সো বলছে যে অর্থাৎ একজন সফল কি কর্মজীবী মা, একজন সফল কর্মজীবী মা, এটা কিন্তু আমরা এরকম বলি, ঠিক না? একজন সফল ব্যবসায়ী, হ্যাঁ, একজন সফল ব্যবসায়ী। তারপরে হচ্ছে কি যে খুব বেশি শক্তি মানে ক্ষমতাবান মানুষ, এক্সট্রিমলি ভেরি পাওয়ারফুল ম্যান। এক্সট্রিমলি শব্দ ব্যবহার করলে ভেরি কোনো প্রয়োজন আমার মনে হয় নাই। হ্যাঁ, এক্সট্রিমলি ইটসেলফ হচ্ছে গিয়েছে আপনার মানে কি বলবো ইন্টেন্সিফায়ার, এবং হচ্ছে গিয়েছে এক্সট্রিমলি ইটসেলফ হচ্ছে গিয়েছে ভেরি থেকে বেশি। হ্যাঁ, সো এটার প্রয়োজনে এক্সট্রিমলি পাওয়ারফুল ম্যান। ওকে, তো এইটাকে আমরা বলতেছি প্রি মডিফিকেশন। আপনারা চাইলে নিজেরাও তৈরি করতে পারেন। হচ্ছে যদি আমি বলি যে আপনি একটা এক্সাম্পল বলেন, আর তালবিব পারলে একটা এক্সাম্পল বলেন তো দেখি। এক্সাম্পল,
ভেরি সিম্পল। আপনি হচ্ছে গিয়ে যে পারবেন, যে ধরেন কি বলবো, অ্যান কি স্যার ইন্ডাস্ট্রিয়াল। কোনটা সিম্পল নাউন ফ্রেজ নাকি কমপ্লেক্স? স্যার এটা বলা কমপ্লেক্স। যায় এ বিউটিফুল রেড ফ্লাওয়ার। ভেরি গুড। আমি বলি আগে একটা সেটা শেষ করে নিই। অ্যান ইন্ডাস্ট্রিয়াস, হ্যাঁ, পরিশ্রমী, অ্যান ইন্ডাস্ট্রিয়াস এমপ্লয়ি, হ্যাঁ। তারপরে উনি বলছেন যে ভেরি বিউটিফুল রেড ফ্লাওয়ার। এখন দেখেন, আমি বলতেছি দিস ইজ হাউ ইংলিশ ওয়ার্কস। আপনি হয়তোবা আগে এভাবে চিন্তা করেন নাই যে হচ্ছে গিয়ে যে এভাবে বলা যায়, হ্যাঁ। হয়তোবা চিন্তা করছেন কিন্তু ওইভাবে হচ্ছে গিয়ে যে এক্সিকিউট করা হয় না। তাহলে দেখেন, একটা ফ্লাওয়ারকে কেন্দ্র করে আমরা অনেকগুলো হচ্ছে গিয়ে যে, হ্যাঁ, শব্দ বসায়া হচ্ছে কাজটা করছি। তো এটা হচ্ছে কি যে প্রি মডিফিকেশন দিয়ে হচ্ছে গিয়ে যে আপনার কমপ্লেক্স, আপনার হচ্ছে গিয়ে যে নাউন ফ্রেজ আমরা ফর্ম করতে পারি। এন্ড দেন পোস্ট মডিফিকেশন হইতে পারে নাউনের পরে ডিটারমিনার প্রিপজিশন অ্যাডজেক্টিভ যুক্ত করে। যেমন কোম্পানিজ উইথ লার্জ রিসোর্সেস, ওই সকল কোম্পানিজ যাদের অনেক হচ্ছে গিয়েছে কি আছে, হচ্ছে আপনার আপনার সম্পদ আছে, হ্যাঁ, সম্পদ আছে। তারপর বলছে ম্যান বিহাইন্ড দ্য ভেরি ইন্টারেস্টিং গেম। বিহাইন্ড হচ্ছে গিয়েছে আপনার প্রিপজিশন, হ্যাঁ, দ্য ভেরি ইন্টারেস্টিং গেম। গেমটা ইটসেলফ হচ্ছে গিয়ে যে দেখেন হচ্ছে গিয়ে যে নাউন, ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, ভেরি হচ্ছে গিয়ে যে অ্যাডভার্ব, বি অ্যাডভার্ব। ডিটারমিনার, বি হচ্ছে বিহাইন্ড হচ্ছে অ্যাডজেক্ট, আপনার প্রিপজিশন, ম্যান হচ্ছে, প্রিপোজিশন। হ্যাঁ, নাউন। হ্যাঁ, নাউন। হ্যাঁ, আমরা এখান থেকে শুরু করলেও এটা কমপ্লেক্স হবে, আবার হচ্ছে গিয়ে যে এইখান থেকে শুরু করলেও কমপ্লেক্স হবে। সো এইটা, এগুলো হচ্ছে গিয়ে সাম এক্সাম্পলস। এখন দেখেন আপনি এটাতে আপনার কি লাভটা হচ্ছে। আপনি দেখেন যে আপনি কিন্তু একটাতে এটা বুঝে বলছেন যে কোম্পানিজ হচ্ছে গিয়ে যে শুধু কোম্পানিজ না, যে কোম্পানিগুলোর হচ্ছে গিয়ে যে অনেক বেশি আর্থিক সম্পদ বা অনেক বেশি সম্পত্তি আছে, হ্যাঁ। এই গেমটা, যে মানুষটা হচ্ছে গিয়ে যে এই মজাদার খেলাটার পিছনে আছে, আপনি দেখেন একসাথে মিনিং করছেন। এখন দেখেন আপনি যখন হচ্ছে গিয়ে চাঙ্ক পড়বেন, হচ্ছে গিয়ে চাঙ্ক মানে হচ্ছে কি যে এক গুচ্ছ নিয়ে পড়বেন, তখন আপনার মানে পড়াটা ইজি হবে এবং আপনি একসাথে অনেকগুলো ইনফরমেশন মাথায় স্টোর করে রাখতে পারবেন, যেটা পরীক্ষাতে যখন আইএলটিএস এক্সাম আপনি দিবেন, ওই সময় হচ্ছে গিয়ে যে আপনি অনেক বেশি স্ট্রেস থাকবেন, ওইটাতে আপনার এগুলো খুবই কাজে লাগে। হ্যাঁ, এই ছোট ছোট স্কিল গুলো খুব কাজে লাগে। এবং আরো ব্যাপার আছে, সেটা কি, সেটা হচ্ছে কি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে হচ্ছে আপনার ইয়েস না নট গিভেন, অনেক সময় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কারণে ইয়েস না নট গিভেন বা হচ্ছে কি যে এগুলো আপনার লাগে। তখন হচ্ছে আপনি যে বুক হচ্ছে 18 এর টেস্ট 1 ইয়ে করছেন, ওখানে দেখবেন যে ফ্লেভার আসছে, সো ফ্লেভার ওখানে কি হিসেবে ব্যবহার হচ্ছে, হ্যাঁ। আবার ওই যে দেখুন যে স্ট্রবেরিজ, লেটুস, তারপরে ওইরকম একটা এক্সাম্পল ছিল সম্ভবত, অ্যান্ড হার্বস, হ্যাঁ, ওখানে দুটো নাউন ছিল, তিনটা নাউন ছিল, একটা মিসিং ছিল, সো ইজিলি বোঝা যাচ্ছে তিনটা নাউন সম্পর্কে বলছে, এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তারপর নাউন দিয়ে ওই তিনটা নাউনই হবে। এটা হচ্ছে এইগুলো খুব হেল্প করে আর কি আপনার। এরপর আছে প্রি এন্ড পোস্ট মডিফিকেশন, আগে পিছনে সব জায়গায় থাকতে পারে, উভয় দিকে থাকতে পারে, হ্যাঁ, নাউনের পূর্বে এবং পরে ডিটারমিনার অ্যাডজেক্টিভ যুক্ত করে, উভয় দিকে থাকতে পারে। যেমন ইন্টারন্যাশনাল কোম্পানিজ উইথ লার্জ রিসোর্স, হ্যাঁ, কোম্পানিজ না, আগে ছিল কোম্পানিজ উইথ লার্জ রিসোর্স, এখন বললাম যে ইন্টারন্যাশনাল কোম্পানিজ, অথবা আমি বলতাম লোকাল কোম্পানিজ, হ্যাঁ। যেটা হোক, হোয়াট এভার, কোম্পানির আগে হচ্ছে কি যে একটা অ্যাডজেক্টিভ বসছে, আবার পিছনে প্রিপজিশন দিয়ে আরো কিছু আপনার শব্দ বসছে, বসে হচ্ছে কি ওটা মডিফাই করছে। বিজনেস গ্রাজুয়েটস উইথ হাই সিজিপিএ এন্ড এ লট অফ রিসার্চ এক্সপিরিয়েন্স, হ্যাঁ। এখন দেখেন এইখানে হচ্ছে গিয়ে যে কতগুলো আছে, এই এন দ্বারা আপনার হচ্ছে গিয়েছে এগুলো যুক্ত হয়েছে, এই হাই সিজিপি এন্ড লট অফ রিসার্চ এক্সপিরিয়েন্স যুক্ত হয়েছে, এন্ড এখানে কানেক্টর হিসেবে ব্যবহার করছে, কিন্তু সে আবার হচ্ছে গিয়ে যে আলাদা,
বিজনেস গ্রাজুয়েট সম্পর্কে তথ্য দিচ্ছে। সো এই পুরোটা হচ্ছে কি যে একসাথে উইথ হাই সিজিপি অ্যান্ড লট অফ রিসার্চ এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে গিয়ে যে আপনার বিজনেস গ্রাজুয়েট সম্পর্কে বলছে, বা আর শুধু গ্রাজুয়েট না, বিজনেস গ্রাজুয়েট। সো দিস ইজ হাউ হচ্ছে গিয়ে যে প্রি অ্যান্ড পোস্ট মডিফিকেশন ওয়ার্কস। ওকে, তো এখন হচ্ছে আপনাদের যে প্রশ্নটা আসতে পারে যে আসলে কেন আমাদের এই ইয়েটা এত বেশি দরকার। হুম, এই যে নাউন ফ্রেজ এত বেশি আইডেন্টিফাই মানে কেন দরকার হয়। ওকে, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ভুল ভার্ব ফর্ম আপনারা ব্যবহার করবেন। আপনি মনে রাখেন যে হচ্ছে গেছে আহ, যেহেতু একাডেমিক, আমরা আইএলটিএস এর ব্যাপার চিন্তা করতেছি বা একাডেমিক পারপাসে হচ্ছে গিয়ে যে আমরা এটা করতেছি, তাহলে আমাদেরকে অ্যাকুরেট হইতে হয়, ঠিক না? আর যদি অ্যাকুরেট না হন তাহলে কিন্তু হচ্ছে গিয়ে যে আপনার পসিবিলিটি আছে যে আপনি হচ্ছে গিয়ে যে কি করবেন, ভুল করবেন, অর্থাৎ অ্যাকুরেট না হইলে আপনার স্কোর কমে যাবে। হ্যাঁ, সো দেখেন এখানে আপনার এক্সাম্পল আছে, ইন্টারন্যাশনাল কোম্পানিজ উইথ লার্জ ইকোনমিক রিসোর্সেস অফটেন ইনফ্লুয়েন্স দ্য ইকোনমিক পলিসিস অফ এ নেশন ইন ওয়ান ওয়ে অর দ্য অ্যানাদার। এখন দেখেন একটা হচ্ছে গিয়ে যে আহ এটা কিন্তু হচ্ছে গিয়ে যে একটা ফ্রেজ, আপনি বলতে পারেন কেন এখানে কোনো সাবজেক্টও নাই, কোনো ভার্বও নাই। এখন দেখেন, হ্যাঁ, কত বড় আপনার ইনফরমেশন হচ্ছে গিয়ে, সরি এখানে ভার্ব আছে, হ্যাঁ, ভুল ভার্ব বলছিলাম, একটা ভার্ব আছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোম্পানিজ উইথ লার্জ ইকোনমিক। এখন দেখেন এই কতটুকু যদি ধরেন হচ্ছে যে ফর দ্য সেক আমি যদি হচ্ছে গিয়েছে এই কতটুকু যদি আমি কাট করি, তাহলে দেখেন তো ইন্টারন্যাশনাল কোম্পানিজ কি করে, ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে, ঠিক না, দ্য ইকোনমিক পলিসিস। এখন দেখেন কত ছোট, আপনি যদি বুঝতে পারেন যে এটা এটাকে মডিফাই করছে, তাহলে আপনার জন্য দেখেন পড়াটা কত সহজ হয়ে যায়। এখন দেখেন কোম্পানিজ ইনফ্লুয়েন্স ইকোনমিক পলিসিস, মূলত হচ্ছে কোম্পানিগুলো ইকোনমিক পলিসিস গুলো হচ্ছে গিয়ে যে প্রভাবিত করে। তাহলে কোথাকার ইকোনমিক পলিসি প্রভাব করে, কোন কোম্পানিগুলো, ইন্টারন্যাশনাল কোম্পানিজ গুলো। তাহলে কার ইকোনমিক ইয়ে করে, অফ এ নেশন, অফ এ নেশনের, কিভাবে, কোনো না কোনো ভাবে, ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার, অর ইন ওয়ান ওয়ে অর দ্য আদার, কোনো না কোনো ভাবে। তাহলে আপনি যদি একসাথে হচ্ছে গিয়ে যে মিনিং করেন, তাহলে বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক হচ্ছে গিয়ে যে কোম্পানিগুলো, হ্যাঁ, শুধু ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো না, ওই কোম্পানিগুলো যেগুলো লার্জ হচ্ছে গিয়ে যে আপনার ইকোনমিক রিসোর্সেস আছে, তারা প্রায়শই হচ্ছে গিয়ে যে আপনার একটা রাষ্ট্রের অর্থনৈতিক নীতিগুলোকে কোনো না কোনো ভাবে প্রভাবিত করে। এখন আপনি যদি ওয়ান্স ইউ have or you can develop the idea how the noun phrases works, then it becomes very easy to understand the large sentence, আপনার জন্য খুবই ইজি হয়ে যায়। এখন দেখেন আমি একটু কাট করে দেখাইছি, তাও দেখছেন যে কত ছোট ছিল আইডিয়াটা, বাট আরো শব্দ যোগ করে, আরো আইডিয়া যোগ করে আইডিয়াটাকে পুরো সেন্টেন্স সেন্টেন্সটাকে একটু কমপ্লেক্স করে ফেলছে। ওকে, সো মূলত কোম্পানিজটা প্লুরাল ছিল, তাই আমার হচ্ছে গিয়ে যে ভার্বটা প্লুরাল হয়েছে। হ্যাঁ, আর বাকি যে হচ্ছে গিয়ে যে আপনার এই এডিশনাল ইনফরমেশন গুলো ছিল, সেগুলো আপনার উইথ ফ্রেজ আকারে ছিল, যা উইথ লার্জ ইকোনমিক রিসোর্সেস, এটা ছিল কোম্পানিজের সাথে, কোম্পানিজকে মডিফাই করছে। আবার এই ইন্টারন্যাশনাল কোম্পানিজ উইথ লার্জ ইকোনমিক রিসোর্স একসাথে হচ্ছে গিয়েছে আপনার কাজ করছে। তারপরে হচ্ছে গিয়ে যে এই যে ইনফ্লুয়েন্স ভার্ব ছিল, তার আগে অফটেন ছিল, অফটেনটা হচ্ছে গিয়ে যে অ্যাডভার্ব হিসেবে এসে প্রায়শই প্রভাবিত করে কাকে, ইকোনমিক পলিসিস অফ এ নেশন। হ্যাঁ, এই যে অফ এ নেশন ইন ওয়ান ওয়ে অর দ্য অ্যানাদার, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, তো আপনি যদি এইভাবে হচ্ছে গিয়ে যে 8-10টা প্যাসেজ সলভ করতে পারেন, দেন আপনি এই যে একটা বাক্যে, আগে আমরা শিখে গেছি কিভাবে পার্টস অফ স্পিচ গুলো বাইর করব, এখন হচ্ছে গিয়ে যে ওর থেকে বড় নিয়ে কাজ করতেছি কিভাবে ফ্রেজ গুলো বাইর করব। আর এখন দেখাই দিচ্ছে হচ্ছে গিয়ে যে সাবজেক্ট এবং মূল জিসটা আমরা কিভাবে নিয়ে আসব, তাহলে আপনার কাছে ইংরেজি বাক্য বোঝাটা আর কোনো হচ্ছে গিয়ে যে জটিলতা কিছু থাকবে না।
আরো কিছু রুলস আছে, এগুলো তো আমাদের সামনে আলোচনা করবো। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, রোমান, আপনি কি ধরতে পারছেন ব্যাপারগুলো? রোমানা, কি আমার কথা শুনতে স্যার পাচ্ছেন? জি স্যার, আমি ধরতে পারছি, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে দেখেন, আপনি যদি এই টেকনিকটা এখন যদি আপনি রিডিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, আমি নিশ্চিত যে আপনার আগে যে 9টা হয়েছে এখন অবশ্যই 9টা থেকে একটা হইলেও বেশি বাড়বে। And জি স্যার, if ইনশাল্লাহ। you repeat this process, and definitely you will experience a substantial growth in your IELTS reading or in your academic reading, আপনি যেটাই বলেন। এবং আমি মনে করি আলভি, আপনি যদি এই কয়টা মাস, হ্যাঁ, আমার সাথে হচ্ছে গিয়ে যে কন্টিনিউ করতে পারেন, আপনি লেটার লাইফে হচ্ছে গিয়েছে আর কখনো মানে পিছনের দিকে ফিরতে হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তো এইখানে ইনশাল্লাহ। দেখেন, লার্জ নাম্বার অফ লোকাল কোম্পানিজ, দেখেন লার্জ ইনশাল্লাহ। নাম্বার অফ, হ্যাঁ ইনশাল্লাহ, লার্জ নাম্বার অফ লোকাল কোম্পানিজ হুইচ হ্যাভ মডেস্ট নাম্বার অফ এমপ্লয়িজ প্লেস এ সিগনিফিক্যান্ট রোল ইন আওয়ার ইকোনমি। এখন দেখেন এইখানে যে আপনি ভার্বটা পাইছেন প্লেস, এটা একটা সিঙ্গুলার ভার্ব। এখন আপনি বলবেন যে কিভাবে সম্ভব, এখানে হচ্ছে গিয়ে যে কত বড়, এখানে কোম্পানিজ প্লুরাল, হ্যাঁ, তারপরে তাহলে ভার্ব সিঙ্গুলার হয় কিভাবে? আপনার কোম্পানিজ প্লুরাল হোক, কিন্তু আপনার সাবজেক্ট, কোম্পানিজ তো সাবজেক্ট জায়গায় নাই। খেয়াল করেন, হচ্ছে গিয়ে যে অফ লোকাল কোম্পানিজ, আর এই হুইচটা বসছে কোম্পানিকে হচ্ছে গিয়ে যে রিপ্রেজেন্ট করার জন্য। হ্যাঁ, এবং দেখেন এইখানে একটা ভার্ব আছে প্লুরাল, তাহলে এই ভার্বটা মূলত কোম্পানিজ হ্যাভ মডেস্ট, তো এর অলরেডি হচ্ছে গিয়ে যে ভার্ব আছে। তাহলে আমার দরকার হচ্ছে গিয়েছে, হ্যাঁ, লোকাল কোম্পানি, যদি ভাবে বলি লোকাল কোম্পানিজ হুইচ হ্যাভ মডেস্ট নাম্বার অফ এমপ্লয়িজ, এই ওর অলরেডি এখানে আপনার হচ্ছে গিয়েছে কি হুইচের পরিবর্তে দেখেন, আমরা যদি এই ইকুয়েশন থেকে যদি হুইচটাকে বাদ দিয়ে দেই, দেখেন শুধু এতটুকু কনসিডার করি, কোম্পানিজ হ্যাভ মডেস্ট নাম্বার, অথবা লোকাল কোম্পানিজ হ্যাভ মডেস্ট নাম্বার অফ এমপ্লয়িজ, আমাদের স্থানীয় কোম্পানিগুলোর একটা কি হচ্ছে গিয়েছে কি বলবো এটাকে, মডেস্ট নাম্বার বলতে আমরা বলছি একটা নির্দিষ্ট সংখ্যক, যেটা নিডার টু লো নট টু হাই, হ্যাঁ, এই পরিমাণ এমপ্লয়ি আছে। তাহলে দেখেন এর তো ভার্ব আছে, তাহলে এই ভার্বটা কার? ডেফিনেটলি ওর এই ভার্বের একটা সাবজেক্ট আছে, সেটাকে, সেটা হচ্ছে লার্জ নাম্বার, সেটা হচ্ছে লার্জ নাম্বার। লার্জ নাম্বার ইটসেলফ হচ্ছে গিয়েছে সিঙ্গুলার হিসেবে বিবেচনা করা হয়, তাহলে এই কারণে হচ্ছে গিয়ে যে প্লেস শব্দটা ব্যবহার হয়েছে। হ্যাঁ, তো এটা স্যার, এভাবে এই হচ্ছে গিয়ে, সেন্টেন্সটা আমাকে আরেকবার যদি ক্লিয়ার করতে একটু। ও শিওর। এখন দেখেন আমি বলতেছি যে ধরেন এইটা একসাথে আছে, large number of local companies which have modest number of employees plays a significant role in our economy. তো এখানে দেখেন আমার এখানে একটা মূল ভার্ব আছে, যেটাকে আমরা প্লেস দেখতেছি, এখানে একটা ভার্ব আছে হ্যাভ। সো আমরা যদি এইটাকে ধরেন আদার কোনো হচ্ছে গিয়ে যে ইয়েতে দেই, হ্যাঁ, ইজিলি নোটিসেবল হয় হ্যাভ। তো এখন দেখা যাচ্ছে গিয়ে যে আমার, খেয়াল করেন দুটো ভার্ব আছে, এখন তাহলে আমার সাবজেক্ট কোন, কার সাবজেক্টে? তো দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে একটা হুইচ আছে, রিলেটিভ প্রনাউন আছে। তো এইখানে যেহেতু হুইচ আছে, হুম, এখানে যেহেতু হুইচ আছে, হুইচের আগে, রিলেটিভ প্রনাউনের আগে তার অ্যান্টিসিডেন্টটা বসে, তাহলে ডেফিনেটলি কোম্পানিজ, এইটা হচ্ছে গিয়ে যে এই হুইচের হচ্ছে গিয়ে যে অ্যান্টিসিডেন্ট। তার মানে কি, আমার যেই হ্যাভ ভার্বটা আছে, এই হ্যাভ ভার্বটা হচ্ছে কোম্পানিজ, কারণ হ্যাভ প্লুরাল ভার্ব, আবার হচ্ছে গিয়ে যে আপনার কোম্পানিজের প্লুরাল, তাহলে এটা হচ্ছে এটার ভার্ব। ওকে, সো আমি বলতেছি এখন এই কোম্পানিদের আগে আবার একটা অ্যাডজেক্টিভ আছে লোকাল কোম্পানি। আমি বলতেছি যে ধরেন হচ্ছে গিয়ে যে লোকাল কোম্পানিজ হুইচ উঠায় ফেলি, কেন? আমি যদি এখন এইটাকে যদি আমি একটা হচ্ছে গিয়ে যে আলাদাভাবে যদি আমি একটা ধরেন সেন্টেন্স ধরি, তাহলে কি হয়? লোকাল কোম্পানিজ হ্যাভ মডেস্ট নাম্বার অফ এমপ্লয়িজ, এই এতটুকু, এই এতটুকু যদি আমি হচ্ছে গিয়ে যে আলাদাভাবে ধরি। ওকে, সো আমার
হুইচ এখন চলে আসলো, যেহেতু কোম্পানিজ কে রিপ্রেজেন্ট করতেছে হুইচ, তাহলে আমার এইখানে এই প্লেস তাহলে কার ভার, নিচে ওর একটা সাবজেক্ট আছে যেহেতু সে বসছে, তাহলে ডেফিনেটলি হচ্ছে কি যে যেহেতু এই প্রিপোজিশন দিয়ে এটা শুরু হয়েছে এইখান পর্যন্ত, আপনি যদি একটু এটাকে বাদ দিয়ে দেন তাহলে দেখেন তো, লার্জ নাম্বার, হ্যাঁ, লার্জ নাম্বার প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল ইন আওয়ার ইকোনমি, তাহলে এইটা মূলত এই প্লেজ ভার্বটা হচ্ছে লার্জ নাম্বারের। এখন যদি হচ্ছে গিয়ে যে আপনি বলেন যে না স্যার এটা কোম্পানিজ এর হচ্ছে গিয়েছে ভার্ব, হ্যাঁ, তাহলে আপনি একটু এইটা এদিকে দেখেন তো দেখি, লার্জ নাম্বার অফ লোকাল কোম্পানিজ, হ্যাঁ, লার্জ নাম্বার অফ, যদি আপনি এইভাবে চিন্তা করেন লার্জ নাম্বার অফ লোকাল কোম্পানিজ প্লেস, তাহলে আপনি এই লোকাল কোম্পানিজের পরিবর্তে এটা এটার ভার্ব এটা বসাতে পারবেন না, কেন? কারণ এখানে এস আছে, সিঙ্গুলার ভার্ব, কিন্তু এখানে কোম্পানিজ প্লুরাল, তাহলে ডেফিনেটলি ওর ভার্ব না। তাহলে এই থেকে অফ লোকাল কোম্পানিজ, এই কতটুকু হচ্ছে গিয়ে যে আমার আসলে আপনার সাবজেক্টের মূল অংশ না, তাহলে মূল অংশটাকে লার্জ নাম্বার, তো লার্জ নাম্বার প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল ইন আওয়ার ইকোনমি। আমি বলতেছি এইভাবে হচ্ছে গিয়ে যে আপনার কাজ করে এই বাক্যে আপনার হচ্ছে গিয়ে যে এই ফ্রেজ গুলো, হ্যাঁ, এখন ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তো এইটা হচ্ছে গিয়ে যে ওয়ান্স আপনি হচ্ছে গিয়ে যে ইউ গেট অল দিস থিংস, আমার মনে হয় না যে আইএলটিএস রিডিং আপনাদের জন্য, মানে নট অনলি আইএলটিএস রিডিং, যে কোনো প্রকারের রিডিং আপনাদের জন্য খুব একটা বেশি ডিফিকাল্ট হবে আর কি। তো এখানে আমি আবার বলে দিছি, পুরোটা বলা আছে। আচ্ছা, আরেকটি কারণ হচ্ছে খেয়াল করেন, আরেকটি কারণ হচ্ছে গিয়ে যে এখন যেটা দেখছেন যে যদি আমরা এইগুলো সম্পর্কে বুঝে যাই তাহলে আমরা বাক্যগুলো খুব ইজিলি করতে পারবো। এবং খেয়াল করবেন যে আমি নিশ্চিত যে রোমান আপনার যেটা হয়েছিল, আপনি বারবার আইসা পড়তে হয়েছে, একইবার রিডিড করতে হয়েছে বারবার, ঠিক না? জি স্যার, জি স্যার। হুম। তো রিডিড করার একমাত্র কারণ হচ্ছে আপনি একসাথে অনেকগুলো ইনফরমেশন হোল্ড করতে পারেন না মাথার মধ্যে। জি স্যার। তো আপনি এখন যদি এই টেকনিকটা ফলো করে কয়দিন পড়েন তাহলে দেখবেন যে আগে থেকে অনেক বেশি পরিমাণ ইনফরমেশন আপনি হচ্ছে গিয়েছে মাথার মধ্যে হোল্ড করতে পারবেন। তাহলে আপনার রিডিডের পসিবিলিটি ড্রাস্টিক্যালি রিডিউস হবে। মাথায় রাখতে হবে যে আমরা 60 মিনিটের মধ্যে 40টা কোশ্চেনের অ্যান্সার দিব, 6000-এর মতো শব্দ পড়বো, 40টার মতো কোশ্চেন পড়বো, অ্যান্সার পাবো, লিখবো, উঠাবো, এই সব কিছু করতে হবে। সো রিরিড করার কোনো সুযোগ নাই, আমাকে ওয়ান শট দিব, ওয়ান শটেই হচ্ছে গিয়ে যে আমি অ্যান্সারটা নিব, এটার জন্য আমাদের এভাবেই করতে হবে। এখন দেখেন এখানে আরেকটা এক্সাম্পল আছে, হ্যাঁ, আপনার যে কম, হ্যাঁ, আরেকটি কারণ হচ্ছে যে এই যে বড় বড় বাস, এখানে দেখছিলাম কোম্পানিজ দ্যাট পে নো অ্যাটেনশন টু রিসাইক্লিং এন্ড ওয়েস্ট ডিসপোজাল শুড বি হেল্ড অ্যাকাউন্টেবল, এই যে এখানে বলছে। তো আগের মতো দেখেন, সবগুলো কোম্পানিকে বলে নাই, বলছে ওই কোম্পানিগুলো, কোম্পানিজ শুড বি হেল্ড অ্যাকাউন্টেবল, কোম্পানিগুলোকে দায়বদ্ধ করা হবে, কিন্তু সকল কোম্পানিকে না। কোন কোম্পানিগুলোকে? দ্যাট পে নো অ্যাটেনশন টু রিসাইক্লিং এন্ড ওয়েস্ট ডিসপোজাল, যারা হচ্ছে গিয়ে যে আপনার রিসাইক্লিং এবং ওয়েস্ট ডিসপোজালে কোনো প্রকার মনোযোগ দেয় না, ওই সকল কোম্পানি। তাহলে কোনো অসুবিধা নাই, আমি তো এখন বুঝেই গেছি যে হচ্ছে গিয়ে যে সকল কোম্পানিকে বলে নাই, হচ্ছে ওগুলো কাকে অ্যাকাউন্টেবল করা যাবে, যারা হচ্ছে গিয়ে যে রিসাইক্লিং করে না এবং হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল করে না, তাদেরকে সম্পর্কে বলছে। তাহলে ইজিলি আপনি ইনফরমেশন দেখেন, আপনি অনেক ইনফরমেশন একসাথে ধরে ফেলছেন। তারপরে হচ্ছে এই যে দেখেন, উই শুড অ্যাডমায়ার কান্ট্রিজ দ্যাট টেক কেয়ার অফ ভালনারেবল মেম্বার্স অফ দ্য সোসাইটি। সো আমরা বলছি উই শুড অ্যাডমায়ার কান্ট্রিজ, সকল কান্ট্রিকে আমরা অ্যাডমায়ার করব না, অনলি ওই কান্ট্রিকে করব যেগুলো হচ্ছে গিয়ে যে সমাজের, হ্যাঁ, ভালনারেবল মেম্বারদের যত্ন নেয়। তাহলে এটা কান্ট্রিজ সম্পর্কে, এই যে দ্যাট টেক কেয়ার অফ ভালনারেবল মেম্বার্স অফ দ্য সোসাইটি, এটা কান্ট্রিজ, এই কান্ট্রিজ কে বোঝাচ্ছে, ওই সকল দেশকে আমরা অ্যাডমায়ার করব যারা হচ্ছে গিয়ে সমাজের ভালনারেবল মেম্বারদের যত্ন নেয়। হ্যাঁ, তারপরে এখানে আরেকটা এক্সাম্পল আছে, প্যারেন্টস ফিডিং দেয়ার চিলড্রেন জাঙ্ক ফুড, দেখেন, parents feeding their children junk food are not, হ্যাঁ, are not
থিঙ্কিং অ্যাবাউট দ্য হেলথ ইম্প্যাক্ট দ্যাট ইট ক্যান হ্যাভ। একটু জটিল, কিন্তু এখানে সকল প্যারেন্টস কে বুঝায় নাই। খেয়াল করেন, প্যারেন্টস ফিডিং দেয়ার চিলড্রেন জাঙ্ক ফুড আর, সো প্যারেন্টস আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্য হেলথ ইম্প্যাক্ট ইট ক্যান হ্যাভ। কে? এই ইট হচ্ছে গিয়ে যে মূলত জাঙ্ক ফুড, হ্যাঁ, ইট ক্যান হ্যাভ। তো এইভাবে যদি আপনি দেখেন, সব প্যারেন্টস না, ওই প্যারেন্টসরা যারা তাদের বাচ্চাদেরকে জাঙ্ক ফুড খাওয়ায়, তারা তাদের হচ্ছে গিয়েছে কি আহ, আপনার এই জাঙ্ক ফুড গুলো স্বাস্থ্যের উপরে কি ধরনের প্রভাব ফেলে এটা সম্পর্কে হচ্ছে তারা চিন্তা ভাবনা করছে না, আর নট থিঙ্কিং। দেখেন, একবার পড়ে গেছেন, এটা আপনার মাথায় রয়ে গেছে। এখন আপনি যদি এরকম ভাবে হচ্ছে গিয়ে যে 10টা 12টা প্যাসেজ আপনি হচ্ছে গিয়ে অ্যাকুরেটলি প্র্যাকটিস করতে যান, দেন ডেফিনেটলি আপনার রিডিং স্কিলটা জাম্প করবে ড্রাস্টিক্যালি। আমি মানে 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 আই প্রমিস যে ইউর রিডিং স্কিল উইল জাম্প ড্রাস্টিক্যালি। হ্যাঁ, জি ড্রাস্টিক্যালি। স্যার, আমার হচ্ছে যেটা আমি ওই যে ওয়ার্ড বাই ওয়ার্ড হচ্ছে যে অর্থটা ইয়ে করতে যাই আর কি, যেটা আমার নো, আসলে যে নাউন মানে হ্যাঁ, ফ্রেজ এবং ক্লজ অনুযায়ী হচ্ছে যে করলে সুবিধা হতো আর কি। জি। এখন আশা করি হচ্ছে কি যে আজকের ক্লাসের পরে আপনি হচ্ছে যে ওভাবে পারবেন। হ্যাঁ, আজকের জি ক্লাসের ঠিক পরে আছে। হচ্ছে যে আপনি পারবেন। দেখো, দেখেন, এই যে প্যারেন্টস হু আর ফিডিং দেয়ার চিলড্রেন জাঙ্ক ফুড, এটা ওইভাবে বলা যাইতো আর কি। আমি বলছিলাম যে এই সেন্টেন্স এইভাবে বলা যাইতো, বাট আমরা এইভাবে বলে নাই আর কি। তো যেভাবে বলছে, হ্যাঁ, এখানে এটাকে উঠায় ফেলে এটাকে হচ্ছে গেছে আপনার একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল, সেটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করছে। দ্যাটস ইট, নাথিং এলস। ওকে, তো এইটা ছিল হচ্ছে গেছে আমার নাউন ফ্রেজ। এরপরে আরেক ধরনের ফ্রেজ আছে যেটা আমরা হচ্ছে গিয়েছে খুব, যেটা আপনি বলছেন যে টু প্লাস ভার, ভার প্লাস আইএনজি। আসলে টু প্লাস ভার ইজ নট a verb and var plus ing is not verb. ইনফিনিটিভ, টু ওটা প্লাস ভার্বাল ভার বলা হচ্ছে, হয়। হ্যাঁ, ভার্ব নাউন। ইনফিনিটিভ। আর হ্যাঁ, ইনফিনিটিভ ভার্ব নাউন, এবং জেরান্ড হচ্ছে ফ্রেজের ভার্বাল ভার্ব নাউন। এটাও এক ধরনের নাম। হ্যাঁ, দুটোই নাউন, কোনোটাই হচ্ছে গিয়ে আসলে ভার্ব না। ওকে, সো জেরান্ড হচ্ছে গিয়েছে মূলত ভার প্লাস আইএনজি, কিন্তু এই ভার প্লাস আইএনজি শুধু জেরান্ড এর না, মধ্যে আরেকটা আছে পার্টিসিপল, স্যার যে পার্টিসিপল পার্টিসিপল, হিসেবেও কাজ করে ভার্ব জি, আইএনজি। হ্যাঁ, পার্টিসিপল হিসেবে, অ্যাডজেক্ট হিসেবে মানে কাজ করে। সো এইটা আরেকটা জিনিস। তো এখন আমরা জেরান্ড ফ্রেজ নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে এরকম যে আপনার ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, যেমন এই যে বিগিন, বিগিনিং, গো, গোয়িং, কাম, কামিং। সো এগুলো হচ্ছে গিয়ে যে আসলে আপনার জেরান্ড তৈরি হয়। বাট কিভাবে ওই শব্দটা ব্যবহার করতেছেন বাক্যে, এইটা হচ্ছে গিয়ে যে একটা ফ্যাক্ট। আপনি সেন্টেন্সে কিভাবে করতেছেন সেটা হচ্ছে মূল মানে বোঝার জায়গাটা হচ্ছে সেটা। দেখেন, জেরান্ড ফ্রেজ বলতেছি আমরা। সো বাক্যে জেরান্ড ফ্রেজ দুই ভাগে আসতে পারে, একটা অবজেক্টের জায়গায় আসতে পারে, একটা হচ্ছে সাবজেক্টের জায়গায় আসতে পারে। বাক্যে যদি জেরান্ড ফ্রেজ সাবজেক্টের জায়গায় আসে, ডেফিনেটলি পুরো ফ্রেজটা হচ্ছে গিয়েছে সিঙ্গুলার হিসেবে কাজ করবে। সিঙ্গুলার, নেভার প্লুরাল। এই জায়গাটাতে আমাদের হচ্ছে গিয়ে ভুল করি আমরা, হ্যাঁ। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি, দেখেন, having better schools in rural areas are are one way to bridge the gap between quality of life in the countryside and cities. এই বাক্যটা ভুল বাক্য। এখানে অনেকে আর ভার্বটা ব্যবহার করবে, কেন ব্যবহার করবে? এই ভাবতেছে এরিয়াসটা হচ্ছে সাবজেক্ট। না, এরিয়াসটা সাবজেক্ট না। মনে রাখেন, প্রিপোজিশনের পরে যদি কোনো নাউন থাকে, হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজটা কখনো সাবজেক্ট হিসেবে গণনা করা হয় না। তাহলে ডেফিনেটলি গণনা করা হবে হ্যাভিং বেটার স্কুলস। এবং দেখবেন আবার স্কুলও হচ্ছে কি যে প্লুরাল আছে, তাহলে একটা মহা সমস্যা। হ্যাভিং বেটার স্কুলস ইন রুরাল এরিয়াস, এর পুরোটা অর্থ যদি আপনি একসাথে করেন, মানে রাদার দেন হচ্ছে গিয়ে যে পার্ট বাই পার্ট, হ্যাঁ, তাহলে দেখবেন যে এটা বলছে যে আপনার গ্রামাঞ্চলে ভালো স্কুল পাওয়া। এই পুরোটা হচ্ছে গিয়ে যে সাবজেক্ট, এবং এই পুরোটা হচ্ছে গিয়ে আপনার সিঙ্গুলার। যদি জেরান্ড ফ্রেজ আপনার সেন্টেন্সে সাবজেক্ট পজিশনে আসে, দে ক্যান নেভার বি প্লুরাল, দে আর অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার। সো দ্য সেন্টেন্স হচ্ছে গিয়ে যে কারেক্ট এভাবে আর কি, হ্যাভিং বেটার স্কুলস ইন রুরাল এরিয়াস,
Having better school in rural areas is one way to bridge the gap between quality of life in the countryside and in cities and in cities. এটা হচ্ছে গিয়ে যে আপনার একটা। তো আমি এখানে বলছি, এখানে আপনারা পড়লে আবার হচ্ছে গিয়ে যে ইজিলি আপনারা হচ্ছে গিয়ে যে আপনাদের যে কনফিউশন আছে সেই কনফিউশনটা দূর করার জন্য আমি আবার বাংলায় কষ্ট করে লিখে দিচ্ছি, যাতে আপনারা হচ্ছে আবার না বুঝলে যাতে হচ্ছে গিয়ে যে আমার বাংলা লেখাটা পড়ে বুঝতে পারে। তারপর এখানে বলছে আরো কিছু উদাহরণ দিচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট কালচারস ক্রিয়েটস অ্যান ওপেন মাইন্ডেড পার্সন। এই আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট কালচারস এই পুরোটা হচ্ছে গিয়ে সাবজেক্ট। তাহলে দেখেন যে আপনার জেরান্ড ফ্রেজ গুলোতে হচ্ছে গিয়েছে বাক্যে প্রথমে যে শব্দটা বসে সেটা জেরান্ড অর্থাৎ সেটা ভার্ব প্লাস আইএনজি। ওকে, সাপোর্টিং দ্য পুয়ার শুড বি, ইমপ্রুভিং হোটেলস এন্ড সার্ভিসেস। তো এখানে আবার এন্ড দ্বারা দুটো হচ্ছে গিয়েছে হোটেল এন্ড সার্ভিস শব্দ যুক্ত হয়েছে, এর আগে হচ্ছে গিয়ে জেরান্ড আছে, সো এখানে সিঙ্গুলার, তাই হচ্ছে গিয়ে ভার্ব বসছে। ওকে, এই কথাটা বেশি হাইলাইট দিয়ে দেওয়া আসলে রাখা দরকার আমাদের, এই কথাটা একটু বেশি হচ্ছে গিয়ে যে হাইলাইট দেওয়া দরকার, যে অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ কখনো হচ্ছে কি সাবজেক্ট পজিশন আসলে সিঙ্গুলার হবে। অনেক সময় ভার্ব প্লাস আইএনজি জেরান্ড না হয়ে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এরপরে যেটা এটা আমরা যে হচ্ছে যেটা পার্টিসিপল হিসেবে কাজ করে, হ্যাঁ, বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে বাক্যের মূল নাউন কোনটি এবং সেটি সিঙ্গুলার না প্লুরাল। ওকে, দেখেন ওয়ার্কিং মাদার্স, এখানে দুটো এক্সাম্পল দিয়েছে, ওয়ার্কিং মাদার শুড হ্যাভ সাপোর্ট। তো এখন দেখেন মাদার্স এর আগে বসছে ওয়ার্কিং শব্দটা, সো আপনার ডেফিনেটলি ওয়ার্কিং শব্দটা এখানে মূল নাউনটা হচ্ছে গিয়ে মাদার্স, তাহলে এর আগে ওয়ার্কিং শব্দটা অবশ্যই জেরান্ড না, এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে বসে মাদার্স কে মডিফাই করছে, মাদার সম্পর্কে হচ্ছে ওয়ার্কিং মাদার্স, হ্যাঁ, সো মাদার্স প্লুরাল, তাই হচ্ছে গিয়ে যে ভার্ব হ্যাভ বসছে। সেম ওয়ার্কিং শুড বি এ হিউম্যান রাইট, হ্যাঁ, এখানে ওয়ার্কিং জেরান্ড হিসেবে বসছে এবং সাবজেক্ট হিসেবে বসছে। সো এইরকম ভাবে হচ্ছে গিয়েছে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে। তো জেরান্ড আপনার ফ্রেজ অনেকগুলো, অনেক সময় কি হয় বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অবজেক্ট, হ্যাঁ, এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। বাক্যে তো ভার্ব এবং আমরা জানি যে প্রথম ইয়ে থেকে আমরা জানি যে ভার্বেরও হচ্ছে অবজেক্ট থাকতে পারে, আবার প্রিপোজিশনেরও অবজেক্ট থাকতে পারে। সো আপনার জেরান্ড ফ্রেজটা দুটোরই অবজেক্ট হইতে পারে। যেমন এখানে আমাদের ইয়ে আছে যে আপনার কি, এ লট অফ টিনেজার্স এনজয় চ্যাটিং অনলাইন। এই যে চ্যাটিং অনলাইন, এটা হচ্ছে গেছে আপনার জেরান্ড হচ্ছে গেছে ফ্রেজ। তারপরে মেনি ইয়ং গ্রাজুয়েটস আর থিঙ্কিং টু গোয়িং অ্যাব্রড, এই যে থিঙ্কিং টু গোয়িং অ্যাব্রড হচ্ছে গিয়েছে আপনার জেনারেল হচ্ছে গিয়েছে অবজেক্ট। ফাইন্ডিং এ সুইটেবল জব, হ্যাঁ, ইরাডিকেটিং হচ্ছে গিয়েছে এই যে ইয়ে দিয়ে বসে ড্রপ আউটস অর অ্যাবাউট, এটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে, এই যে প্রিপোজিশন অ্যাবাউট প্রিপোজিশন। দ্য গ্রেটেস্ট গ্লোবাল চ্যালেঞ্জ ইজ ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। সো এইটা হচ্ছে গিয়ে যে আমাদের জেরান্ড ফ্রেজ। আচ্ছা, আমার আজকের হচ্ছে লেকচারে 30টার মতো ভোকাবুলারি আছে, ওর সাথে আরো মোস্ট প্রবাবলি আপনার 60 আর 40 টোটাল আমার মনে হয় এখানে 100-এর মতো ওয়ার্ড আছে। এই ওয়ার্ড গুলো হচ্ছে গিয়েছে আপনার কি বলবো, এই ওয়ার্ড গুলো হচ্ছে গিয়েছে ভেরি স্ট্যান্ডার্ড, মোর পার্টিকুলারলি আমি বলবো যে আইএলটিএস স্ট্যান্ডার্ড, হ্যাঁ, আইএলটিএস স্ট্যান্ডার্ড। আপনার শুধুমাত্র যে স্ট্যান্ডার্ড সেটা আমি বলবো না, এগুলো হচ্ছে গিয়ে যে আসলে আইএলটিএস স্ট্যান্ডার্ড শব্দ। তো আমি হচ্ছে গিয়ে যে আমার লেকচার গুলোর সাথে সাথে অবশ্যই আপনাদেরকে এগুলো দিব, আপনাদেরকে এগুলো হচ্ছে গিয়ে যে মেমোরাইজ করতে হবে
এখন কিভাবে মেমোরাইজ করবেন সেটা নিয়ে আমি একটু বলি। ধরেন হচ্ছে আমার এখানে 3 ধাপে 30টা শব্দ আছে। এর এখানে হচ্ছে গিয়ে যে 10টা আপনার, তারপরে হচ্ছে গিয়ে যে এইখানে 10টা, ওকে, এন্ড দেন এইখানে হচ্ছে গিয়ে যে 10টা। আমার এখানে টোটাল হচ্ছে গিয়ে যে 30 হচ্ছে গিয়ে যে আপনার কোর ওয়ার্ড আছে, তাদের মিনিং আছে, এবং প্রত্যেকটারই একটা দুইটা, কমপক্ষে একটা দুইটা করে সিনোনিম অ্যান্টোনিম আছে। তাহলে আপনি কিন্তু একটা শব্দ পড়তেছেন না, ইউ আর রিডিং 5 ওয়ার্ডস। এখন কেন এগুলো লাগবে? ডেফিনেটলি হচ্ছে গিয়ে যে আমরা যখন একাডেমিক রিডিং করতে যাব, উই উইল গেট এ লার্জ নাম্বার অফ মডেস্ট, হ্যাঁ, অর স্ট্যান্ডার্ড ওয়ার্ডস। আমরা ডিক্রি সারা জীবন পড়ে আসছি, কিন্তু এখন দেখেন, এখন হচ্ছে গিয়ে যে এটা ব্যবহার করে না বললেই চলে। বলবে যে টেনশন ডিএসকিলেটিং, হ্যাঁ, হচ্ছে হচ্ছে ধরেন রাশিয়া এবং হচ্ছে গিয়ে যে ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলতেছে, তো বলছে টেনশন ডিএসকেলেটিং, এইভাবে বলবে, বলবে না যে টেনশন ইজ ডিক্রিজিং, নেভার। সো আপনি যদি এখন ডিএসকেলেট মানে হচ্ছে হচ্ছে ডিক্রিজ করা, রিডিউস করা, হ্যাঁ, না জানেন, তাহলে তো আপনি হচ্ছে গিয়ে যে ধরতে পারবেন না। লাইক আইএলটিএস রিডিং বা আপনার এডুকেশন যেটা একাডেমিক রিডিং, আপনার হচ্ছে গিয়ে যে উইল গেট এ লার্জ নাম্বার অফ, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ওয়ার্ডস, এটা আপনি পাবেন। তো এইখানে আমি ইন্টেন্সিফাই, ম্যাগনিফাই, অ্যান্টোনিম, হ্যাঁ। এখন পড়বেন কিভাবে? আপনি ধরেন হচ্ছে প্রথমে এই 10টা ধরলেন, এই 10টা খুব ভালো করে হচ্ছে গিয়ে যে পড়লেন, ওর সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়লেন। এটা হচ্ছে কি আমার এই পুরো 30টা ওয়ার্ডকে 3 ভাগে ভাগ করছেন, এখানে 10টা, ভাগ 2তে 10টা, ভাগ হচ্ছে 3তে 10টা। এই 10 10 হচ্ছে গিয়ে যে 3 10 30টা আপনি পড়ে ফেলছেন। প্রথমে 10টা পড়ার পরে আপনি সেকেন্ড 10টা পড়লেন, সেকেন্ড 10টা পড়ার পরে এবার এই 20টা একসাথে রিভাইজ দিবেন উইথ অ্যান্টোনিমস, সিনোনিমস, হ্যাঁ। তারপরে আবার পার্ট, এখানে যে ইয়ে আছে এটাকে তৃতীয় নাম্বার ভাগটা পড়লেন, পড়ার পরে আবার হচ্ছে গিয়ে যে একসাথে আবার তিনটা রিভাইজ করলেন। তাহলে আপনার এইভাবে করলে আপনি যত বেশি রিপিট করবেন, আপনার এই ওয়ার্ড গুলো পার্মানেন্ট মেমোরিতে তত বেশি হচ্ছে গিয়ে জায়গা করে নিবে। স্যার, জি। আমার একটা সাথে চিন্তা করতেছি, সেটা হচ্ছে গ্রামার তো ধরেন আগে হচ্ছে যে মোটামুটি আমার একটা বেসিক নলেজটা আছে, এবং আপনি যে ওয়ার্ড গুলা দিলেন এখানে আমার হয়তো বা সিনোনিম অ্যান্টোনিম মিলিয়ে সবগুলা থেকে হয়তো বা আমি 4 5টা পারি না, বাকি সবগুলো আমি পারবো। ভেরি বা গুড। আরো কম পারি স্যার। তো এখন এই অবস্থার পরেও আমার হচ্ছে যে আমি আইসেল ইয়ে মানে প্র্যাকটিস করতে গিয়ে এত সমস্যা হচ্ছে, যদি না আমার এগুলো কমপ্লিট থাকতো তাহলে কি অবস্থা হতো? আচ্ছা, তো এটা হচ্ছে কি যে মানে দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস হোয়াই মোস্ট অফ দ্য স্টুডেন্ট স্ট্রাগল ইন আইএলটিএস রিডিং। এখানে হয় কি যে ব্যাপারটা আপনার অনেকগুলো স্কিলের কম্বিনেশন হয়, যেমন উইথ হচ্ছে গিয়ে যে ভেরি মডেস্ট অ্যামাউন্ট অফ গ্রামার নলেজ, ভোকাবুলারি, হ্যাঁ, লেক্সিক্যাল রিসোর্সেস, এবং হচ্ছে গিয়ে যে আপনার এই সবগুলো স্কিলকে আপনার একসাথে কম্বাইন করে অ্যাপ্লাই করার দক্ষতা। আমি বলছি আপনার মূল সমস্যা হচ্ছিল রিডিং এ আপনি ওখানে ধরতে পারতেছেন না, সেটা হচ্ছে আপনি স্পিড রিড করতে পারতেছেন না, এবং আপনি চাঙ্ক বাই চাঙ্ক, আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড যাচ্ছেন। চাঙ্ক বাই চাঙ্ক যদি যাইতে পারতেন, হ্যাঁ, একটু আগে আমরা যেটা বলছিলাম কমপ্লিটলি হচ্ছে গিয়ে যে ফ্রেজের ওয়ার্ড, আমি মিনিং কথা বলছি আগে, শুধুমাত্র ওয়ার্ডের কথা বলছি, এরপর আমরা যাবো একটা ক্লজের একসাথে মিনিং। আপনি যদি এই 3 4টা স্কিল একসাথে হচ্ছে গিয়ে যে অ্যাপ্লাই করতে পারেন, আমি বলতেছি যে উইদিন হচ্ছে গিয়ে যে 2 মান্থস অর 3 মান্থস আপনি আপনার একটা ড্রাস্টিক একটা পরিবর্তন দেখবেন। কেন? কারণ হচ্ছে গিয়ে যে আপনার আগে মানে যা পড়ে যাইতেন কোশ্চেনের কাছে দাঁড়িয়ে অ্যান্সার সময় আবার তা ভুলে যেতেন কি পড়ে গেছি, আবার কোশ্চেন পড়ে আইসা হচ্ছে গিয়ে যে এখানে এসে বুঝে যেতেন আরে কি পড়ে আসছি, ঠিক না? জি স্যার। হ্যাঁ। তো এইটা হচ্ছে কি যে প্রবলেম, এইটা এই আপনি একসাথে ইয়ে করে পড়লে চাঙ্ক বাই চাঙ্ক, অর্থাৎ এক গুচ্ছ করে নিলে আপনি ইজিলি মনে রাখতে পারবেন। দেন হচ্ছে গিয়ে যে আপনার একসাথে আসার দরকার নেই। আরো কিছু মানে টেকনিক আছে, আই এম শিওর যে হচ্ছে গিয়ে যে আপনি যেহেতু আপনার মানে বেসিক নিয়ে খুব বেশি কাজ করতে হইতেছে না আমার, সো এইগুলাই যদি এখন আমরা হচ্ছে গিয়ে যে
কি করতে পারি, পলিশ করে এটাকে যদি একসাথে অ্যাপ্লাই করতে পারি, ডেফিনেটলি উইদিন হচ্ছে গিয়ে যে 2 or 3 months আমি মানে শিওর যে ইনশাল্লাহ আপনার ভালো স্কোর আসবে। আর তালভিভের জন্য বলবো, তালভিভ হচ্ছে ইনশাল্লাহ। গিয়ে যে তালভিভ তোমার হচ্ছে গিয়ে যে ভেরি গুড, হচ্ছে গিয়েছে আমি দেখতে পাচ্ছি তুমি ওগুলো ইয়ে করছো, আগ্রহ আছে, এবং সবচেয়ে বড় ইয়ে হচ্ছে ইউ হ্যাভ হিউজ অ্যামাউন্ট অফ টাইম, ঠিক না তালভিদ? স্যার, স্যার ও যদি ওই যে জি স্যার। যে মাস্টার যে বইটা আছে ইংলিশের, এই বইটা দিয়ে যদি পড়ে, আপনি যা পড়াচ্ছেন ওটা যদি সে ওখান থেকে অনেক মানে ডিটেলস ওখানে দেয়া আছে, ও আপনার কথাগুলো ভালো ধরতে পারতো। মাস্টার ইংলিশের মাস্টার বইটা থেকে যদি পড়তো, কারণ আপনি যা ইংলিশের, পড়াচ্ছেন ও যদি ওখান থেকে হ্যাঁ, ধরে ধরে পড়ে, আচ্ছা, মাস্টার বই আমার একদম অবশ্য ডিটেলস জানা নাই। দেয়া আছে। আচ্ছা, আমার অবশ্য জানা নাই মাস্টার বই, এটা এটা কার বই? স্যার একটা মিনিট, আমি ভুলে গেছি কে জানেন। হ্যাঁ, আমি আমি আসলে ওই ধরনের কোনো বই পড়ি নাই। হচ্ছে গিয়ে যে মোস্টলি আমি বিভিন্ন ঘাটাঘাটি করে আমার, বিশেষ করে আমি স্যার জিএর যে জাহাঙ্গীর প্রস্তুতি। আলমের লেখা। জাহাঙ্গীর আলম না? আচ্ছা, এই- স্যার ওই যে আচ্ছা, একদম মানে জবের জন্য হচ্ছে যে এই বইটাকে একদম করেই পড়ানো হয় আর কি, খুব ভালোভাবে। আচ্ছা, আচ্ছা, এটা আচ্ছা, আচ্ছা, পড়লেই বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যায়, ও নিজেই পড়ে আচ্ছা, বুঝতে পারবে। আচ্ছা, ভেরি গুড। তো আর আপনার তালভিদ, কথাগুলো সে ভালো হ্যাঁ, বুঝতে পারবে তাহলে। হ্যাঁ, তালভিদ, ইউ ক্যান বাই মাস্টার বুক না? জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম, জি, মাস্টার জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম, আলম। মাস্টার জাহাঙ্গীর আলমের একটা গ্রামার বই নাকি, জবের? জি, বইয়ের নাম মাস্টার, আর এবং ওই লেখকের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। ও, মাস্টার, মাস্টার জাহাঙ্গীর আলম বললে হবে। ইউ ক্যান বাই at least, okay, for the time being you can ঠিক buy আছে this one, and okay, you can amalgamate my lecture and also the book, আপনি একসাথে একসাথে মিলে কম্বাইন করতে পারেন, হ্যাঁ, ইউ ক্যান কম্বাইন। এবং আমার ওই যে ইয়েতে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে হচ্ছে গিয়ে যে আপনার ভিডিওটা দেওয়া থাকবে, আজকের ভিডিওটা, ওখান থেকেও দেখতে পারবেন যদি হচ্ছে গিয়ে যে ইয়ে থাকে। সো বিসাইডস হচ্ছে গিয়ে আপনার আহ, এই দুটোর সাথে আমার আজকের পড়ার সাথে, আজকে তো অলরেডি যতটুকু পড়ানোর পড়ায় ফেলছি, এটার সাথে